গল্প অ্যাথানাসিয়া লিখেছেন সাবিলা সাবি। পর্ব ১। ভালোবাসা। ভালোবাসা আসলে কি? যেখানে ভালোবাসা নিষিদ্ধ সেখানেই জন্ম নেয় চিরন্তন প্রেম। আকাশের যেমন কোনো প্রান্ত নেই, ভালোবাসারও তেমন কোনো গণ্ডি নেই। রাত্রির আকাশে হাজার তারার মাঝে যেমন একটি তারা আলাদা করে জ্বলে ওঠে, তেমনভাবেই ওর চোখের দিকে তাকিয়ে আমি আমার শত বছরের অন্ধকার জীবনে প্রথমবার আলোর ছোঁয়া পেয়েছিলাম। অ্যানাথাসিয়া, আমার সৎ বোন, আমার মায়ের দ্বিতীয় স্বামীর প্রথম পক্ষের ঘরের মেয়ে, ভ্যাম্পায়ারের মাঝে বেড়ে ওঠা এক সাধারণ মানবী, অথচ ওর চোখজোড়া ঠিক শীতের সকালে শিশির ভেজা পদ্ম পাতার মতোই নিভৃত, নরম, কিন্তু একটু স্পর্শ করলেই বুক কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা সৎ ভাই বোন, এটাই সমাজের নিয়ম, আর মেসিডোনিয়ার রাজ্যে তো তাই বলে। অথচ আমাদের রক্তের কোনো মিল নেই, নেই মায়ের কোলে একসাথে বড় হওয়ার স্মৃতি। তবুও ও আমার সৎ বোন, এ সত্য আমি চাইলেও মুছতে পারি না, আবার নিজের অনুভব থেকেও পালাতে পারি না। আমি জর্জিয়াস মিয়াউলিস, এক পুরনো শক্তিশালী ভ্যাম্পায়ার। বন জঙ্গল পাহাড় পেরিয়েছি, ছায়ার নিচে বেঁচে থেকেছি, মৃত্যুর মুখোমুখি হয়েছি। তবুও অ্যানাথাসিয়ার পাশে দাঁড়িয়ে মনে হয়েছিল আমি শুধুমাত্র একজন মানুষ, এক প্রেমিক। আমি জানি এইটা অন্যায়, সমাজ বলে এ পাপ, জগৎ বলবে এটা অপরাধ, কিন্তু হৃদয় কি কোনো নিয়ম মানে? প্রকৃতি তো নিয়ম না মেনে আপন খেয়ালে চলে। নদী যেমন নিজের ইচ্ছায় পথ ভাঙে, ফুল যেমন নিজে থেকেই ফোটে, তেমনি আমার ভালোবাসাও গড়ে উঠেছে আপন গতিতে। ওর নাম শুনলেই আমার হৃদয়ে যেন বসন্ত নেমে আসে। আমি এক রক্তচোষা, কিন্তু রক্তের গন্ধ ভুলে গিয়ে ওর গায়ের সুবাসে বেঁচে থাকতে চাই। ওর দিকে তাকালেই আমি আমার দানব সত্তাকে ভুলে যাই। তখন আমি শুধু একজন প্রেমিক হয়ে যাই, যে প্রেমিক তার ভালোবাসার জন্য সব কিছু ছাড়তে পারে, এমনকি পৃথিবীও। গ্রিস, সাল 1941। বলকান উপদ্বীপের দক্ষিণে পাহাড় ঘেরা এক পুরনো অঞ্চল মেসিডোনিয়া। সেখানে এক সুউচ্চ পর্বতের চূড়ায় দাঁড়িয়ে আছে কালো পাথরের তৈরি এক প্রাচীন দুর্গ। তার উঁচু প্রাচীর, মিনার আর গথিক তোরণ যেন শতাব্দীর ইতিহাসের সাক্ষী। এই দুর্গের নিচেই আছে এক গোপন গুহা, আর সেই গহীনে লুকানো এক অজানা রাজ্য, যেখানে বাস করে রক্তপিপাসু এক জাতি ভ্যাম্পায়ার। এই গোপন রাজ্যের শাসক রাজা ডোরাথোস ফ্যাভিয়ার। তার পিতা আলেকজান্ড্রাস দিনে ছিলেন মানব রাজা, আর রাতে রূপ নিতেন ভ্যাম্পায়ারে। তার হাত ধরেই রাজ্যের সৃষ্টি হয়েছিল। রাজা ডোরাথোসের প্রথম স্ত্রী এমিফিয়া ছিলেন সংযত আর দৃঢ় চরিত্রের। তাদের ৩ সন্তান, ২ জন পুত্র আর একমাত্র কন্যা। সেই কন্যাই এই কাহিনীর মূল কেন্দ্র, অ্যানাথাসিয়া। অ্যানাথাসিয়া দেখতে অপূর্ব হরিণের মতো চোখ, গোলাপি ঠোঁট আর কোমর ছোঁয়া কালো ঘন রেশমি চুল। কিন্তু সে কোনো ভ্যাম্পায়ার নয়, সে এক মানব কন্যা। পরিবারের সবাই ভ্যাম্পায়ার হলেও একমাত্র মানুষ সন্তান সেই। সকলেই তাকে সংক্ষেপে সিয়া বলে ডাকে। ডোরাথোসের দ্বিতীয় স্ত্রী হেলেনার রয়েছে ৩ সন্তান, ইনেসা, ইরিয়া আর এমিলিয়াস। তারা সবাই দক্ষ এবং ভয়ঙ্কর ভ্যাম্পায়ার। দক্ষিণ অঞ্চলের উত্তরাধিকার তাদের হাতে। অথচ সিয়া অন্ধকার রাজ্যে যেন এক অচেনা আলোর রেখা। দিনে দুর্গ যখন নিস্তব্ধ আর ভ্যাম্পায়াররা কফিনে ঘুমিয়ে থাকে, তখন সিয়া বেরিয়ে পড়ে পাহাড়, জঙ্গল আর গ্রামের পথে, তার একমাত্র সঙ্গী কালো ঘোড়া ফিলিপের সাথে। কিন্তু তাকে তাড়া করে ফিরছে এক ভবিষ্যৎবাণী। 18 বছর পূর্ণ হলে এক রক্ত চন্দ্রগ্রহণের রাতে তার মানবসত্তা হারিয়ে যাবে, আর সে হয়ে উঠবে পূর্ণ ভ্যাম্পায়ার। এখন সিয়ার বয়স 18তে পা দিয়েছে সবে মাত্র, আর 18 শেষ হয়ে 19-এ পা রাখলেই তার জীবন বদলে যাবে একেবারে। সময় এগিয়ে আসছে, কিন্তু তার মন এখনও মানুষের মতো। সে আলো ভালোবাসে, স্বাধীনতা ভালোবাসে, আর নিজের প্রিয় মানবসত্তাকে আঁকড়ে থাকতে চায়। রাতের গভীরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রাজা ডোরাথোস। শতাব্দীর পর শতাব্দী মানুষের রক্ত পান না করায় তার দেহ নিস্তেজ হয়ে পড়েছে। ভ্যাম্পায়ারদের মৃত্যু না থাকলেও একসময় তারা চিরসমাধির পথে চলে যায়। ডোরাথোস বুঝলেন তার সময় ঘনিয়ে এসেছে। তিনি সেনাপতি ফোর্টিসকে গোপনে ডেকে বললেন,
আমার সময়ের শেষ নিকটবর্তী ফোর্টিস। আগামীকাল আমার সব সন্তানকে একত্র করো, তবে খেয়াল রেখো রাজ্যের কেউই যেন এই মুহূর্তে কিছু টের না পায়। পরদিন সন্ধ্যায় সিংহসভা। প্রাসাদের সিংহসভা ভরা, মোমবাতির আলোয় ধূসর পাথরের হলঘর, উঁচু ছাদ থেকে ঝুলছে পুরনো ফানুস। বাতাস যেন ভারী হয়ে আছে, সবার চোখ সিংহাসনের দিকে স্থির। ডোরাথসের পুত্ররা ফিসফিস করছে, এই অদ্ভুত সমাবেশের অর্থ কি? আর ভিড়ের মাঝেই সবার থেকে আলাদা সিয়া। রাজ্য বা সিংহাসনের প্রতি তার কখনোই টান নেই। বিরক্ত মুখে দাঁড়িয়ে থেকে একসময় সব উপেক্ষা করে নিঃশব্দে প্রাসাদ থেকে বেরিয়ে গেল সিয়া। বাইরে দুর্গজুড়ে উদ্বেগের ছায়া, আর সিয়া হাঁটছে বাগানের স্যাঁতস্যাঁতে পথে। তার মন মুক্ত আকাশে, জঙ্গলের ধারে থেমে সে ডাকল, ফিলিপ, ফিলিপ। আর তখনই ঝোপ ফুঁড়ে বেরিয়ে এলো তার কালো ঘোড়া, যার চোখে বুদ্ধি আর দেহে বল। সিয়া লাফ দিয়ে উঠে পড়ল ফিলিপের পিঠে। লাগাম টানতে ফিলিপ ছুটে চলল জঙ্গলের আঁকাবাঁকা পথে। বাতাসে উড়ে যায় সিয়ার চুল। রাজ্যের জাঁকজমক, সিংহাসনের রাজনীতি সব পিছনে পড়ে যায় এক মুহূর্তে। ভিতরে সিংহসভায় টানটান নীরবতা। রাজা ডোরাথস সিংহাসন ছেড়ে উঠে দাঁড়াতেই দরজায় কড়া নাড়ে সেনাপতি ফোর্টিস। গম্ভীর কণ্ঠে জানায়, নতুন রাজার আগমন ঘটেছে। ধীরে ধীরে প্রবেশ করে একদল সৈন্য। তাদের মাঝখান দিয়ে এগিয়ে আসে একজন দীর্ঘদেহী গম্ভীর পুরুষ, যার মাথায় কালো হুড টানা, গাঢ় রেশমি পোশাকে আবৃত। পোশাক কোমর পর্যন্ত ঢলে আছে। হুড মুখের বেশিরভাগ অংশটা ঢেকে রেখেছে, শুধু ঠোঁটের হালকা রেখা দেখা যাচ্ছে। হাঁটার সময় পায়ের শব্দ নেই বললেই চলে। তার উপস্থিতিতেই বাতাস ভারী হয়ে ওঠে। কোমরের পাথরের বেল্ট, যেটার মাঝখানে খোদাই করা এক অদ্ভুত প্রতীক, রক্তপিপাসু রাজবংশের চিহ্ন। পায়ে পড়েছে চকচকে কালো রাজকীয় বুট। এই সেই জর্জিয়াস মিয়াউলিস, প্রাচীন রক্তের উত্তরাধিকারী, দক্ষিণ ছায়ার রাজপুত্র, যেন বহু দিনের নির্বাসন ভেঙে আজ ফিরেছে নিজের রাজ্যে। সিংহাসনের সামনে এসে থামল সে, তার মাথা নিচু করা হুট্টোলা। এবার একবার চোখ তুলে সৎ পিতার দিকে তাকায়, আর পুরো হলঘর নিঃশ্বাস আটকে রেখেছে তাকে দেখার জন্য। সে ধীরে ধীরে মাথা তুলে। সবার দৃষ্টি গিয়ে আটকে থাকে তার চোখের উপর। নীল সবুজের মিশ্রণে তার চোখজোড়া অ্যাকোয়া রঙের, যা একেবারে স্থির জলাধারের মতো শান্ত। তবুও তলায় অদৃশ্য স্রোত যেন বয়ে যাচ্ছে। গোটা একটা সমুদ্র যেন বাস করছে সেই চোখজোড়ায়। চোখের চারপাশে হালকা ছায়া, রাত জেগে থাকা কোনো পুরনো রাজপুত্রের মতোই। দৃষ্টিতে অভিজ্ঞতা আর তীক্ষ্ণতা রয়েছে। নিখুঁত বাঁকের ভ্রু, দৃঢ় চোয়াল, সামান্য উঁচু গালের হাড়, পাথরের মূর্তির মতো নির্মম সুন্দর। ত্বক ফ্যাকাশে তবুও দীপ্তিমান, আর চুল কালোর মধ্যে নীলের আভা ছড়ানো। ঘাড় পর্যন্ত ছুঁয়েছে, আর কিছু অংশ চুল প্রায় চোখ ঢেকে ফেলেছে। হুডের আড়াল ভেঙে হালকা বাতাসে গাল ছুঁয়ে যায় তার। উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি, প্রশস্ত কাঁধ আর শাসক সুলভ শৃঙ্খলা। তাকে দেখার পর কেউ কেউ ফিসফিস করে বলতে লাগলো, এ কি মানুষ নাকি কোনো স্বর্গের দেবতা? ডোরাথস গর্জে উঠলেন। ডোরাথস গম্ভীর কণ্ঠে সভাকক্ষ কাঁপিয়ে উঠলেন, শোনো সবাই, আজ থেকে মেসিডোনিয়ার নতুন রাজা আমার পুত্র জর্জিয়াস মিয়াউলিস। তার পিতা এসিস মিয়াউলিস ছিলেন আমার প্রাণের বন্ধু, আমার ভাইয়ের চেয়েও আপন, আর আমি সেই বন্ধুর উত্তরাধিকারকে আমার আপন রক্তের মতোই গ্রহণ করছি। জর্জিওর হাতে থাকবে সিংহাসনের ভার, রাজ্যের সুরক্ষা আর শৃঙ্খলার সমস্ত দায়িত্ব। সঙ্গে সঙ্গে আন্দ্রে দাঁড়িয়ে গর্জে উঠল, কিন্তু বাবা, সে তো আমাদের সৎ ভাই, তার রক্তে তো আমাদের রাজপরিবারের রক্ত নেই। ডোরাথস বজ্রকণ্ঠে বলল, খামোশ। এক মুহূর্তে সভা স্তব্ধ হয়ে গেল। জর্জিও ধীরে কাঁধ সোজা করল, আর তার চোখের দৃষ্টি গিয়ে পড়ল সকলের উপর। আর তার দৃষ্টির দৃঢ়তায় আর কেউ কথা বাড়াল না। পাশেই ইনেসা, ইরিয়া আর এমিলি চোখাচোখি করল, আর ইনেসার চোখে ভয়। ইরিয়া ঠোঁট কামড়ে ধরল, আর এমিলি মেঝের দিকে তাকিয়ে থাকলো। তাদের মনে যেন কিছু লুকানো অশনি বার্তা ঘুরে বেড়াচ্ছে। তারপর মুহূর্তের নীরবতার পর রাজা আবার বললেন, কিন্তু এই রাজ্যের ভবিষ্যৎ আমি আগেই নির্ধারণ করেছি। আমার কন্যা অ্যানাথাসিয়া যখন 19 বছরে পদার্পণ করবে, তখন সেই হবে মেসিডোনিয়ার একমাত্র রানী এবং প্রকৃত উত্তরাধিকারী।
ততদিন পর্যন্ত জর্জিও রাজত্ব করবে আর সিংহাসনকে রক্ষা করবে তার শক্তি দিয়ে। এই সিদ্ধান্ত অটল এবং কেউ প্রশ্ন তুলতে পারবে না। রাজা ডোরাথোসের গম্ভীর কণ্ঠ মিলিয়ে যেতে সভাকক্ষে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। সবাই মাথা নত করে সিদ্ধান্ত মেনে নিচ্ছে, কিন্তু কোণের দিকে বসা হেলেনা আর তার কন্যারা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগলো। ইনেসা ঠোঁট কামড়ে বলল, তাহলে সিংহাসনের আসল উত্তরাধিকারিণী হবে ওই মানবী সিয়া? আমরা কেবল বসে বসে দেখব? ইরিয়া ফিসফিসিয়ে উত্তর দিল, এখন তো নতুন রাজা আমাদের ভাই, আর ওনার হাতেই থাকবে সব ক্ষমতা। এমিলি তীক্ষ্ণ দৃষ্টিতে রাজা ডোরাথোসের দিকে তাকিয়ে কণ্ঠ নামিয়ে বলল, সিয়াকে আগে সরাতে হবে। যতক্ষণ সিয়া বেঁচে আছে ততক্ষণ আমাদের ভবিষ্যৎ অন্ধকার। হেলেনা ছোটে বিষাক্ত হাসি মেখে ধীরে ধীরে বলল, তাড়াহুড়ো করিস না। রাজ্যের রাজনীতি তলোয়ার নয়, সময়ের মতোই কাজ করে। রাজা যাকে উত্তরাধিকারী বানালেন তাকেই সবাই মানতে বাধ্য। কিন্তু মনে রাখিস, তোর ভাই জর্জিও এখন সিংহাসনের উত্তরাধিকারী, তাই সঠিক সময় আমরা যা করার করব। এদিকে দুর্গের পেছনে কালো জঙ্গলে সিয়া একা ঘোড়ার পিঠে থেমে বসে আছে। চারপাশে অন্ধকার, গাছের ফাঁক দিয়ে জোনাকির আলো ঝিলিক দিচ্ছে। দৌড়ে পেঁচার ডাক ভেসে আসছে। সে ঘোড়া থেকে নেমে পাশের গাছের কাণ্ডে হাত রাখল, চোখ তুলল আকাশের দিকে। চাঁদের আলো গাঢ় কালো মেঘে ঢেকে আছে। নিঃশ্বাস ফেলতে ফেলতে সিয়া ফিসফিস করে বলল, আজ রাজ্য পেল তাদের নতুন রাজা, আর আমি এখনো এক রহস্য নিজের মধ্যেই আটকে আছি। রাজকন্যা হয়েও আমি মুক্ত নই, শুধু সময়ের অপেক্ষা। তার চোখে এক অদ্ভুত দীপ্তি জ্বলে উঠল, যেন চাঁদের আড়াল ভেদ করে আলো আসার অপেক্ষা করছে। সে জানে তার জন্ম, তার রক্ত, তার ভবিষ্যৎ জড়িয়ে আছে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর সাথে, আর তার রক্তে রয়েছে অদ্ভুত ক্ষমতা, যেটা জানে ডোরাথোস, জানে জর্জিয়াস, এমনকি সেই প্রাচীন যোদ্ধারাও যারা আজ আর বেঁচে নেই। প্রশ্ন রয়ে যায়, জর্জিয়াস কি সত্যিই সিংহাসনের যোগ্য? সিয়া কি নিয়তির বাছাই করা মহারানী? আর ডোরাথোসের মনে যে ভয়, তার শেষ কোথায়? জর্জিও সিংহাসনে বসে আছে। মহারাজ ধীরে ধীরে এগিয়ে আসেন, হাতে ধরা সোনালী মুকুট, রাজ্যের ঐতিহ্য আর সম্মানের প্রতীক। পুরো সভা নিঃশব্দ। মুকুটটি যখন জর্জিয়াসের মাথায় বসে, এক ধরনের ভারী আবেগ ছড়িয়ে পড়ে সকলের মাঝে। জর্জিও ধীরে সোজা হয়ে বসে, যেন এই সিংহাসন ঠিক তারই জন্য তৈরি করা হয়েছিল। তার চারপাশে ছড়িয়ে পড়ে এক নীরব উত্তেজনা। সবাই তার দিকে তাকিয়ে থাকে। তার চেহারায় এক রাজকীয় সৌন্দর্য, একোয়া রঙা চোখ, খয়েরি ঠোঁট, দেখে মনে হচ্ছে যেন কোনো দেবতা সদ্য সিংহাসনে বসেছে। ডোরাথোসের পরিবার আগে কখনো তাকে দেখেনি, কিন্তু তার সম্পর্কে অনেক শুনেছিল। জর্জিও বড় হয়েছে এথেন্সের পাহাড়ের চূড়ায় তার বাবা এসেসের দুর্গে। এসেস মারা যাওয়ার আগে তার স্ত্রী হেলেনার সুরক্ষার ভার দেন রাজা ডোরাথোসকে। তখন জর্জিও ছিল সবেমাত্র 7 বছরের। রাজা ডোরাথোস তখন হেলেনাকে বিয়ে করে নেন, কিন্তু জর্জিও থেকে যায় তার বাবার রাজ্যে। তবে রাজা ডোরাথোস এথেন্সে যাওয়া আসা করতেন রানী হেলেনার সাথে, আর সেই সময় থেকেই জর্জিওর বুদ্ধিমত্তা ডোরাথোসের চোখে পড়ে, কারণ জর্জিও ছোটবেলা থেকেই সব কিছুতে পারদর্শী এবং দক্ষ ছিল। মুকুট পরার পর জর্জিও গভীর কণ্ঠে ঘোষণা করল, আমি আজ থেকে এই মেসিডোনিয়ার রাজ্যের সকল দায়িত্ব নিচ্ছি। এই ভূমির প্রতিটি প্রাণের সুরক্ষা আমার হাতে। মহারাজের দেওয়া এই সম্মান আমি রক্ষা করব, এবং এই রাজ্য আগের চেয়ে আরও শক্তিশালী হবে। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং শপথের ছাপ। সবাই নত হলো সম্মানে, তবে কিছু কিছু চোখ ছিল দ্বিধা। আন্দ্রে আর আরজি চুপচাপ, কিছু বলছিল না, কিন্তু ভেতরে ভেতরে দ্বন্দ্ব স্পষ্ট। তারা কি সৎ ভাইয়ের শাসন মেনে নেবে? অন্যদিকে ইনেসা, ইরিয়া আর এমিলি ছিল গর্বিত এবং খুশি, আর সবচেয়ে আনন্দিত হলো হেলেনা, এক মা হিসেবে, এক রানী হিসেবে। তবে জর্জিও জানে দায়িত্ব সহজ নয়। রাজ্যকে রক্ষা করতে হলে শুধু শত্রুদের নয়, বরং পরিবার আর সভার ভেতরের অসন্তোষও সামলাতে হবে। বিশেষ করে আন্দ্রিয়াস আর আর্জেরিসকে সাথী করে তুলতে হবে তাদের সম্মান রেখেই। একদিকে রাজ্যের বাইরে শত্রু, আরেকদিকে পিতার ছায়া। তার সামনে এমন কঠিন পথ। জর্জিও চুপচাপ মনে মনে ভাবল, আমি কি পারবো এই রাজ্যকে সঠিক পথে নিতে? সেই মুহূর্তে কেউ টের না পেলেও এক অজানা বিপদ তার খুব কাছেই ছিল। সন্ধ্যার নরম বাতাসে ভেসে আসছিল বাগানের ফুলের মিষ্টি গন্ধ।
সিয়া ঘোড়া থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে আসে প্রাসাদের পশ্চিম পাশে ছোট্ট বাগানটিতে। এটা তার শৈশব থেকেই প্রিয় জায়গা। ঘোড়ার লাগাম ঢিলে করে বাঁধল সে, হাতে লণ্ঠন তুলে নেয়, গাউন সামলে এগোয় নার্গিস ফুলের দিকে, যে ফুল তার খুব প্রিয়। এই বাগান সে নিজে করেছে, প্রতিটি গাছেই তার স্পর্শ, তার ভালোবাসা রয়েছে। নার্গিসের সাদা হলুদ পাপড়িগুলো যেন মেয়ের সাজে সেজে আছে। এই ফুলের সঙ্গে জড়িয়ে আছে নার্গিসাসের সেই প্রাচীন কাহিনী। সৌন্দর্যের অভিশাপে দগ্ধ এক আত্মা এই ফুল, যেন ঠিক সিয়ার মতোই। সে ফুলগুলো ছুঁয়ে দেখছিল, হঠাৎ পিছন থেকে একটি নরম কণ্ঠ ভেসে এলো, প্রিন্সেস। সিয়া ঘুরে দাঁড়ালো। মুখে বিরক্তি ছিল না, কিন্তু চোখে ক্লান্তি। ও ডেনা, কতবার বলেছি আমাকে নাম ধরে ডাকো, তুমি তো আমার একমাত্র সখী। ডেনা এগিয়ে এসে হালকা হেসে বলল, কিন্তু প্রিন্সেস, আমি ভালোবেসেই তোমাকে প্রিন্সেস বলে ডাকি। তোমাকে দেখলে দেবী এথেনার কথা মনে পড়ে। সিয়া হালকা হাসে। পিশাচের ঘরে জন্ম যার, ভবিষ্যৎ যাত্রা যার এক পিশাচী রূপে থাকে তুমি দেবী বলো। ডেনা তার হাতে হাত রাখে। তবুও আমার চোখে তুমি ঠিক তেমনই। বলো তো, রাজসভায় গেলে না কেন? নতুন রাজা এসেছেন, তোমার ভাই কিং জর্জিও। সিয়া একটানা চুপ থেকে নার্গিসের একটা ফুল কানের পাশে গুজে নেয় আর বলে, রাজনীতি আমার ভালো লাগে না ডেনা, আমি মাটির কাছেই থাকতে পছন্দ করি। পর্ব 2। ডেনা একটু দম নিয়ে বলল, তবে তোমার দেখা উচিত ছিল। আমি তাকে দেখেছি, দেবতা অ্যাপোলোর মতোই ঐশ্বরিক সুন্দর সে, তাকে দেখলে চোখ ফেরানো যায় না। সিয়া এবার মৃদু হাসল, ঠোঁটে এক ব্যঙ্গ মিশ্রিত কোমলতা। তুমি ভালো করে জানো ডেনা, সৌন্দর্যের মোহে মুগ্ধ হয়ে মূর্ছা যাওয়ার মতো মেয়ে আমি নই। বাগানের নিস্তব্ধতায় লণ্ঠনের আলো আর দুজন নারীর আলাপ মিলেমিশে এক অজানা গল্প বুনে চলছিল, ভবিষ্যতের বুকে লুকানো অনেক রহস্য আর বেদনার ইঙ্গিত দিয়েই। ফ্যাভিয়ার ক্যাসেল। রানী হেলেনার ব্যক্তিগত কক্ষে দেয়ালে ভিক্টোরিয়ান চৈত্রশিল্পীর ছায়া ঝুলছিল। জানালার ওপাশে ঘন মেঘে ঢাকা সন্ধ্যা নেমেছে। রাজপ্রাসাদের এক কোনায় কক্ষে জমে উঠেছে চাপা অসন্তোষ। মা, তার মানে ভাই রাজা হয়েছে কেবল সাময়িকভাবে? কর্কশ কণ্ঠে বলে উঠল এমিলি, চোখে রাগের ঝিলিক, ব্রু কুঞ্চিত। আর 2 বছর পরে সেই আমাদের সৎবোন সিয়া হবে রানী। ইনেসা তখন চুপচাপ দাঁড়িয়ে হঠাৎ গর্জে উঠল, কেন? কেন যদি কোনো নারী এই রাজ্য শাসন করে, তাহলে সেটা আমি বা ইরিয়া নয় কেন? কেন সেই মানবী মেয়েটা? রানী হেলেনা ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট, তবে চোখে দূরের চিন্তা। আমি নিজেও তা ভাবছি, কিন্তু এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। যা হওয়ার তা হবেই। এখন আমার পুত্র জর্জিও এসে গেছে, রাজনীতির দায়িত্ব তাকেই নিতে দাও। ইনেসা দাঁত চেপে বলল, ওই মেয়েটা সব কিছুতে এগিয়ে কেন বলো তো? রূপ, গুণ, ভবিষ্যৎ সব কিছুতেই। একটা সাধারণ মানুষ কিভাবে আমাদের চেয়ে বড় হয়ে ওঠে? ইরিয়া জানালার বাইরে তাকিয়ে বলল, হয়তো সে মানুষ বলেই তার রক্তে এমন কিছু আছে যা আমাদের নেই, কোমলতা, দুর্বলতা আর এক অদ্ভুত আকর্ষণ। আর হয়তো ভাগ্য। ঠিক তখনই কক্ষের দরজা খোলার শব্দ হলো। ভারী চেহারা আর মৃদু ছায়ায় ঢেকে গেল চারপাশ। ভেতরে প্রবেশ করল জর্জিও। কক্ষে উপস্থিত 4 জনে একটু চমকে ফিরে তাকালো সেখানে। জর্জিওর ভারী পায়ের শব্দে সবাই চুপ হয়ে গেল। জর্জিও গম্ভীর কণ্ঠে বলল, মা, একটু ধৈর্য ধরো। আমি এখানে রাজা হতে আসিনি শুধু, আমার আরও উদ্দেশ্য আছে, আর তার মধ্যে একটা কথা তোমাদের কাউকে বলিনি। হেলেনা কপাল কুঁচকে তাকালেন ছেলের দিকে। অ্যাথানাসিয়ার রক্ত সাধারণ নয়, জর্জিও ধীরে ধীরে বলল। ওর রক্ত গোল্ডেন ব্লাড, একমাত্র সেই রক্ত যা কোনো বিশুদ্ধ ভ্যাম্পায়ার একবার পান করলে সে চিরদিনের জন্য অমর হয়ে যাবে। এই সত্য কেবল আমি আর মহারাজ ডোরাথোস জানি, কিন্তু আমি নিশ্চিত বাইরের বহু শত্রুও এটা জেনে গেছে। রানী হেলেনা বিস্ফোরিত চোখে বলে উঠলেন, তাহলে তো আমরা দেরি করে ফেলেছি জর্জিও। ওই মেয়ে তো মানুষ, আমাদের যে দুর্বল। চলো সবাই মিলে ওর রক্তপান করি এখনই। ইনেসা আর ইরিয়া তাকিয়ে রইল বিস্ময়ে। এমিলির চোখ চকচক করছে, কিন্তু তখনই জর্জিও গর্জে উঠল, থামো। কক্ষে নেমে এলো নিস্তব্ধতা।
জর্জিও কড়া গলায় বলল, এই রক্ত এখন কাজে লাগবে না। এটা কাজ করবে মাত্র একটা নির্দিষ্ট রাতে, যেদিন চন্দ্রগ্রহণ ঘটবে। আর অ্যাথানাসিয়ার বয়স 18 পার হয়ে ঠিক 19 বছরে পড়বে। আর সেই রাতে সে একজন পূর্ণ ভ্যাম্পায়ারে রূপান্তরিত হবে। আর সে ভ্যাম্পায়ার হওয়ার ঠিক তার আগ মুহূর্তে রক্তপান করতে হবে। তার আগে নয়, তার পরেও নয়। হেলেনা থমকে গেলেন। মুখে অনিচ্ছা আর বিস্ময় একসাথে ফুটে উঠল। জর্জিও আবার বলল, এই সময়ের আগে কেউ ওর রক্ত পান করলে সেটি শুধু বিষ হয়ে উঠবে তোমাদের মতো ভ্যাম্পায়ারদের জন্য। তাই আমি ওকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারবো না। আমার ওকে 24 ঘন্টা পাহারা দিতে হবে। কারণ শুধু আমরা না, আমাদের বাইরের শত্রুরাও জানে এই সত্য। ইনেসা ফিসফিস করে বলল, তুমি বলতে চাও সিয়া এখন কেবল একটি মানুষ নয়, বরং রাজ্যের সবচেয়ে বিপজ্জনক চাবিকাঠি? জর্জিও চুপ করে থাকলো এক মুহূর্ত। তারপর তার চোখে এক কঠিন সিদ্ধান্তের ঝলক। সে এখন শুধুই মানুষ নয়, সে ভবিষ্যতের একমাত্র উত্তরাধিকার, যার শরীরের রক্ত যে কোনো ভ্যাম্পায়ার সাম্রাজ্যের ভাগ্য বদলে দিতে পারে। কক্ষের বাতাস ভারী হয়ে ওঠে। ইরিয়ার ঠোঁট কাঁপে। এমিলি চোখ সরিয়ে নেয়। হেলেনা তখনও দাঁড়িয়ে কিছু বলার জন্য মুখ খুলে আবার বন্ধ করে দেয়। জর্জিও ধীরে পেছনে ফিরে বলল, আমার পথ কঠিন, কারণ আমাকে তাকে রক্ষা করতে হবে তোমাদের সবার হাত থেকেও। কারণ ওর রক্তের ঘ্রাণ আমি আর রাজা ডোরাথোস ছাড়া কেউ সহ্য করতে পারবো না, তোমরাও না। ধীর পায়ে নিঃশব্দে এগিয়ে চলেছে সিয়া। রাজপ্রাসাদের দীর্ঘ করিডোর পেরিয়ে ফিরছে নিজের কামরার দিকে। সন্ধ্যার ম্লান আলোয় দুর্গের আয়নায় ভেসে উঠছে তার মুখ, একেবারে শান্ত, ভাবলেশহীন সে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক দৃঢ় কণ্ঠ, সিয়া। পা থেমে গেল সিয়ার। মুখে কোনো বিস্ময় নেই, সে জানত এই ডাক আসবেই। সিয়া ডান দিকে ঘুরে নিঃশব্দে প্রবেশ করল ডোরাথোসের কক্ষে। জি বাবা। ডোরাথোস বসেছিলেন রাজকীয় কুর্সিতে। ভরা সভা থেকে হঠাৎ কোথায় চলে গেলে? কণ্ঠে রাগ নেই, তবে গম্ভীরতার কক্ষের বাতাস ভারী হয়ে উঠল। সিয়া মাথা নিচু করে উত্তর দেয়, আমি ফিলিপকে নিয়ে একটু জঙ্গলে গিয়েছিলাম বাবা। শহরে ছিল না কোনো প্রতিবাদ, আবার নিখাদ আত্মবিশ্বাসও নয়। জঙ্গলে? ডোরাথোস এবার ধীরে ধীরে উঠে দাঁড়ান। তার কণ্ঠে হালকা ক্ষোভ, চোখে কঠোরতা। আজ সন্ধ্যায় রাজ্য পরিচালনার গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। তুমি কিভাবে এমন দায়িত্ব জ্ঞানহীন হতে পারো সিয়া? এখনো ভাবো তুমি শিশুই আছো? তুমি ভবিষ্যতের রানী। তোমাকে এখন থেকে শিখতে হবে, জানতে হবে, অংশ নিতে হবে প্রতিটি সিদ্ধান্তে। সিয়া মাথা নিচু করে, কিন্তু তার ঠোঁট দুটি শক্তভাবে চেপে ধরা। কিন্তু বাবা, এইসব জিনিস আমার কাছে খুব ক্লান্তিকর লাগে। রাজনীতি, সভা, সবই কেমন যেন ঠান্ডা, রক্তহীন। আমার ভেতর কোনো আগ্রহ জাগে না। এক মুহূর্তের নিস্তব্ধতা। ডোরাথোস তাকিয়ে থাকেন তার একমাত্র কন্যার দিকে, চোখে দুঃখ নিয়ে। একদিন এই দুর্গ, এই রাজ্য, সব কিছু তোমার হাতে থাকবে সিয়া। রাজনীতি থেকে মুখ ফিরিয়ে থাকলে একে রক্ষা করবে কে? তারপর হঠাৎ গলা নিচু করল, অন্য সুরে প্রশ্ন করেন, তোমার ভাই নতুন মহারাজ জর্জিও, তার সাথে দেখা করেছ? না বাবা, আমি কিছুক্ষণ আগেই ফিরেছি। খুব ক্লান্ত লাগছে, বিশ্রাম নেই, মাঝরাতে গিয়ে তার সঙ্গে দেখা করব। ডোরাথোস এবার হালকা মাথা নাড়লেন, চেহারায় ক্লান্তির ছাপ। ঠিক আছে, যাও। বলেই তিনি ধীরে ফিরে যান নিজের শয্যার দিকে। সিয়া নিঃশব্দে বেরিয়ে আসে কক্ষ থেকে। তার চোখে কোনো ভয় নেই, কেবল এক অদৃশ্য ভার যেন জমে আছে কপালের ভাঁজে। রাতের তৃতীয় প্রহর। গভীর রাত, চাঁদের আলো মেঘের ফাঁকগুলি নিচে নামছে। প্রাসাদের পাথুরে করিডোরে ছায়া ফেলছে স্তব্ধ আলো ছায়া। 3 প্রহরের নীরবতা ভেঙে ধীর পায়ে সিয়া হেঁটে আসে জর্জিওর কক্ষের দিকে। আজ তার সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে নতুন মহারাজ, তার সৎ ভাই। কিন্তু কক্ষের দ্বারে পৌঁছতে 2 প্রহরীর একজন সামনে এসে দাঁড়ায়। থামুন রাজকুমারী সিয়া। সিয়া ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কি হলো প্রহরী, হঠাৎ আমায় আটকালে কেন? আমি তো এসেছি তোমাদের নতুন রাজার সঙ্গে সাক্ষাৎ করতে। প্রহরী একটুখানি ইতস্তত করে মাথা নিচু করে বলল, মাফ করবেন রাজকুমারী সিয়া, এই মুহূর্তে কাউকে ভেতরে যেতে নিষেধ করেছেন নতুন মহারাজ। সিয়া এবার ঠান্ডা গলায় জানতে চায়, কারণ কি? প্রহরী নত স্বরে উত্তর দেয়, উনি এখন গোসলে ব্যস্ত। কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকলো সিয়া, তারপর মাথা হেলিয়ে বলল, ঠিক আছে, আমি কাল সন্ধ্যায় আবার আসব।
চোখে মুখে কোনো বিরক্তি নেই, কেবল এক অনুচ্চারিত সংশয়। সে ধীরে ধীরে সরে যায় সেখান থেকে। নিজ কক্ষে ফিরে এসে বিছানায় গা এলিয়ে দেয়, নিঃশ্বাস নেয় গভীরভাবে, চোখ বন্ধ করল। আজ অনেকটা ক্লান্ত ছিল, তাই কিছুক্ষণের মধ্যেই নিদ্রা নামল তার দু চোখের পাতায়। অন্যদিকে ডোরাথস জানালার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে আছেন অন্ধকার আকাশের দিকে। নীরবতা ভেঙে ধীরে ধীরে মুখ ফিরান তিনি পেছনে দাঁড়িয়ে থাকা প্রথম স্ত্রী এফিমিয়ার দিকে। তুমি কি মনে করো আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি? কণ্ঠে ক্লান্তি, আবার ভেতরে ভেদ করতে চাওয়া এক অভ্যন্তরীণ দোলাচল। এফিমিয়া সোজা হয়ে দাঁড়ান, মাথা নিচু করে বলেন, মহারাজ, আপনার প্রতিটি সিদ্ধান্তই শুভ ফল আনে, তাতে কোনো সন্দেহ নেই। আমি বিশ্বাস করি জর্জিয়ার মধ্যে আপনি এমন কিছু দেখেছেন যা আমাদের অন্য পুত্রদের মধ্যে আপনি পাননি। তার মধ্যে আছে নেতৃত্বের দীপ্তি। ডোরাথস স্ত্রীর দিকে তাকিয়ে থাকেন, গভীর প্রশান্তির ছায়া নামে তার মুখে। তুমি কখনো আমার সিদ্ধান্তকে প্রশ্ন করো না। তোমার এই বিশ্বাস, এটিই আমার শক্তি। মোমবাতির আলোয় তাদের ছায়া দেয়ালে দেখা যায়। একদিকে রাজ্যের ভবিষ্যৎ এগিয়ে চলে অজানা পথে, আর অন্যদিকে কারও ঘুম ভাঙে না, না প্রাসাদের রাজকুমারীর, না মহারাজার। সকাল 10 প্রহর। আড়মোড়া ভেঙে ঘুম ভাঙে সিয়ার। চোখ খুলতেই জানালার পর্দা সরিয়ে দেয়, সাথে সাথে সকালের সোনালি রোদ এসে পড়ল তার কক্ষের প্রতিটি কোণে। সে বড় করে এক শ্বাস নেয়। বাতাসে ভেসে আসছে বাগানের গোলাপ আর নার্গিস ফুলের সুবাস, যেন শৈশবের কোনো স্মৃতির মতোই। গোসল শেষে সে পরিধান করল সাদা রঙের হাঁটু পর্যন্ত গাউন, পায়ে লম্বা কালো বুট, ঠোঁটের কোণে পড়ে থাকে সেই গাঢ় বাদামি তিল যেটা তার সৌন্দর্যের গোপন ছাপ। আজ সে তার লোকালয়ের মানুষ বন্ধুদের সাথে একসঙ্গে নাস্তা করবে বলে একেবারে প্রস্তুত, আর পরিপাটি হয়ে নিল। এই সময় দুর্গে আছে কেবল প্রহরী আর দাসদাসীরা, যারা সবাই মানব। বাকি তার পরিবারের ভ্যাম্পায়াররা কফিনে গভীর নিদ্রায়। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে হঠাৎ একটা অদ্ভুত ছায়া তার চোখের পাশ দিয়ে চলে যায়। সে দাঁড়িয়ে পড়ে। তার কর্ণকুহরে আসে পাশের এক কামরার ভেতর থেকে শব্দ, তার বাবা মায়ের কামরা, যেটি দিনের বেলা কেউ ব্যবহার করে না। সাহস করে সিয়া ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলল, আর তখনই চমকে ওঠে। ভেতরে দাঁড়িয়ে আছে এক লম্বা পুরুষ, কালো ওভারকোটে মোড়া, চুল হালকা ভেজা, পেছনে ফিরেই দাঁড়িয়ে আছে। অচেনা হলেও তার শরীর থেকে ভেসে আসছে এক অদ্ভুত গন্ধ, অ্যাম্বারের উষ্ণ ধোঁয়া, যেন আগুনে পুরার রোদে গলে যাওয়া সোনালি রজনের মতো। সেই গন্ধে আছে নেশা ধরানো উষ্ণতা, যেন কোনো অদৃশ্য আলিঙ্গন সিয়ার গলায় পেঁচিয়ে বসেছে। এর সাথে মিশেছে ওদের রাজকীয় কাঠের গাঢ়তা, প্রাচীন জঙ্গলের অমোঘ ডাকের মতো, আর তার গভীরে লুকিয়ে আছে রক্তে ভেজা গোলাপের তীব্র লাল ঘ্রাণ, ভয়ঙ্কর অথচ মোহনীয়। গন্ধটা যেন নিঃশ্বাসের সাথে সিয়ার ভেতরে ঢুকে পড়ল। তার বুক দ্রুত ওঠানামা করতে লাগলো, চোখ ঝাপসা হয়ে এলো। মুহূর্তে সিয়া বুঝল সে এই অপরিচিতর ঘ্রাণের বাঁধনে আটকে যাচ্ছে, এক অদ্ভুত মোহে পড়ে যাচ্ছে। সিয়ার শরীর কেঁপে ওঠে। অজান্তেই ফুলদারিতে রাখা গোপন তলোয়ার তুলে আক্রমণ করতে চায়, কিন্তু মুহূর্তেই সেই পুরুষটি তার হাত খপ করে ধরে ফেলে, এক ঝটকায় নিজের দিকে টেনে আনে। সিয়া ভারসাম্য হারায় আর পড়ে যেতে নেয় মেঝেতে। ঠিক তখনই এক শক্তিশালী বরফের মতো শীতল হাত তার কোমর ধরে ফেলে। সিয়া এক হাত দিয়ে নিজের চোখ ঢাকে পড়ে যাওয়ার ভয়ে, আর মুহূর্তেই সে অনুভব করে সে পড়েনি। তারপর ধীরে ধীরে চোখ খুলে দেখে নিজের মুখের একেবারে কাছে সেই পুরুষ। নিঃশ্বাসে নিঃশ্বাসে মিশে যায় তাদের। সেই পুরুষটির চোখজোড়া একোয়া রঙের সবুজ আর নীলের এক জাদুকরী সমাহার। সিয়ার চোখ যখন তার চোখে আটকে গেল, তখন মনে হলো যেন সে প্রকৃতির কোনো রহস্যময় দৃশ্য দেখছে। একোয়া রঙের সেই চোখগুলো ঠিক যেন ভোরের প্রথম আলোয় রোদ মেশানো নীল হ্রদ, মাঝে মাঝে তাদের খেলা করে গভীর সমুদ্রের সবুজ আভা, আবার কখনো ঝড়ের আগে আকাশের ধূসর নীল। সিয়ার মনে হলো এই চোখে একসাথে প্রশান্তি আছে, যেমনটা থাকে নির্জন ঝর্ণার স্রোতে, আবার আছে তীব্র ঝড়ের তাণ্ডব, যা সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। সে নিজেও টের পেল যতই চোখ ফিরিয়ে নিতে চাইছে, ততই যেন ডুবে যাচ্ছে এই দৃষ্টির গভীরে। এক মুহূর্তে তার ভেতরে মনে হলো এ চোখ থেকে মুক্তি নেই, এ যেন প্রকৃতিরই শপথ আমাকে টেনে নিয়ে যাবে নিজের অনন্তে। সিয়া স্তব্ধ, হৃদয় থমকে যায়। নিজের হাতে আঁকড়ে ধরে আছে পুরুষটির ওভারকোট। পুরুষটি ধীরে ধীরে তার কোমর থেকে হাত সরিয়ে নেয়, তবু চোখে একটু নরম ভাব নেই,
সে বোধহয় বুঝতে পারল সিয়া তাকে চিনতে পারেনি। তাই সিয়া কিছু জিজ্ঞেস করার পূর্বে সে গভীর স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, জর্জিয়স মিয়াউলিস। সিয়ার ঠোঁট ফাঁকা হয়ে যায়, চোখ বিস্ফোরিত। এই ভ্যাম্পায়ার হয়েও দিনের আলোয় দাঁড়িয়ে আছে অবলীলায়। সূর্যের কোনো প্রভাব নেই তার গায়ে। সিয়া ধীরে বলল, আপনি দিনের আলোয়? জর্জিও হেসে ওঠে, এক রহস্যময় প্রশস্ত হাসি। আমি সাধারণ রক্তচোষা নই। আমার রক্তে যা বইছে তা আমাদের জাতির কেবল নির্বাচিতদের মধ্যেই দেখা যায়। আমি দিনের আলোয় বাঁচতে পারি, মানুষের মতো সব কিছু অনুভব করতে পারি। এক মুহূর্ত থেমে সিয়া কঠিন গলায় বলল, আপনি বাবার কামরায় এই সময় কি করছেন? প্রহরী বলেছিল তুমি গতরাতে আমার কামরায় এসেছিলে, কিন্তু ফিরে গিয়েছিলে। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে দেখা করব, কিন্তু একটা কাজ ছিল, তাই আমি বাবার কক্ষে এসেছি। জর্জিও সোজা সাপটা উত্তর দিল, আমি লোকালয়ে যাচ্ছি। সিয়া মুখ ঘুরিয়ে বলল। জর্জিওর ঠোঁটে তাচ্ছিলের হাসি আনে। ও হ্যাঁ, তুমি তো একজন সাধারণ মানবী। সিয়ার চোখে ঝলক খেলে যায়, ঠোঁটে চোরা হাসি ফুটে ওঠে। হ্যাঁ, আমি মানবী, তবে সাধারণদের মাঝে আমি অসাধারণ। জর্জিও এবার এক মুহূর্ত নিশ্চুপ। তার চোখ অদ্ভুতভাবে স্থির হয় সিয়ার মুখে, যেন কোথাও থেমে গিয়েছে সময়। হঠাৎই তার চোখ একটু সংকুচিত হয়। সে স্পষ্টভাবে টের পায় এই মেয়েটির শরীর থেকে আসছে এক বিশেষ ঘ্রাণ, এক মোহময় আকর্ষণ। সিয়ার গোল্ডেন ব্লাড, যে রক্ত পান করলে এক ভ্যাম্পায়ার পেতে পারে চিরন্তন অমরত্ব। আর সেই রক্তের সুবাস এখন চারপাশে তাকে পাগল করে দিচ্ছে। জর্জিও এমন এক ভ্যাম্পায়ার যার ঘ্রাণশক্তি অনেক বেশি প্রখর। জর্জিও দ্রুত মুখ সরিয়ে নেয়, তার দৃষ্টি হয়ে ওঠে ঠান্ডা। পর্ব ৩। আজ তাহলে আমি আসি, কিংজিওস। তিক্ত ভঙ্গিতে বলে সিয়া। সে দরজার দিকে পা বাড়ায়। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে এক নরম কণ্ঠ, এথানা। সিয়া ঘুরে দাঁড়ায়, চোখে বিস্ময়। আমার নাম এথানা সিয়া, সবাই সংক্ষেপে সিয়া বলে ডাকে। আপনি আমাকে সিয়া বলে ডাকতে পারেন। জর্জিও এক পলক তাকিয়ে বলে, আমি এথানা বলেই ডাকবো, কারণ আমি সবার মতো না। কিন্তু কেন? সিয়া জিজ্ঞেস করল। কিন্তু জর্জিও আর কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। সিয়ার বুকের গভীরে কিছু একটা ভেঙে পড়ে। সে দ্রুত বেরিয়ে আসে কক্ষ থেকে, সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। ঠিক তখনই পেছন থেকে আরেকবার সেই কর্কশ কণ্ঠে ভেসে আসে, দাঁড়াও। সূর্য তখনও ভালোভাবে ওঠেনি। দূরের জানালা গলে পড়া সোনালি আলোয় ঝলমল করে পাথরের সিঁড়ি। সিয়া ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সেই গম্ভীর কণ্ঠের ডাকে সে থেমে যায়। এক পা দরজার সামনেই রেখে চোখ শুরু করে ফেলল। সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে জর্জিও। কালো ক্লোকের নিচে তার বুক থরথর করছে, কিন্তু মুখে এক ফোঁটাও স্পন্দন নেই। সে ধীরে ধীরে নামতে থাকে সিঁড়ি বেয়ে, তার চলার শব্দ যেন পাথরের গায়ে ধাক্কা খাচ্ছে। তুমি কোথাও যাবে না, এটা আমার আদেশ। সিয়া ঘুরে দাঁড়ায়, চুলের গোছা পড়ে যায় কাঁধের ওপরে, চোখে এক রাশ অবিশ্বাস ফুটে ওঠে। আদেশ? আমি প্রতিদিনই বের হই, আমার কাউকে জবাব দিতে হয় না। আজ হঠাৎ আপনি আমার অভিভাবক কেন শাস্তি চাইছেন? জর্জিওর চোখে এক ঝলক বিদ্যুৎ খেলে যায়। এখন থেকে আমি এই দুর্গের রাজা। বাইরে হায়না ঘুরে বেড়াচ্ছি, কত কত শত্রু আছে, তুমি কি সেটা বুঝো না? তোমার নিরাপত্তার জন্যই বলছি আমি মানুষ হতে পারি, কিন্তু দুর্বল নই। সিয়ার কণ্ঠে কঠোরতা। কিংজিওস, আমি আত্মরক্ষা করতে জানি। জর্জিও ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। এক সেকেন্ডের জন্য সিয়ার চোখে ব্যথার ঝলক, তারপর গলার স্বর নিচু হয়। আমি সন্ধ্যায় বাবার কাছে যাব, তাকে বলবো আপনি কিভাবে আমার উপর হুকুম চালাচ্ছেন। নালিশ করতে পারো, কিন্তু তাতে কিছু বদলাবে না। তুমি এখন থেকে আমার অধীনে, এই দুর্গের আইন আমার কথায় চলবে। জর্জিও বলল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। তবু আমি যাব, আমার বন্ধুরা অপেক্ষা করছে। সিয়া পুনরায় বলল, তুমি কোথাও যাবে না। জর্জিওর কণ্ঠটা এবার যেন ছুরির মতো বিঁধল। সিয়া এক মুহূর্ত তার চোখে চোখ রাখল, তারপর সরাসরি সামনে পা বাড়াতে যায়। ঠিক তখনই জর্জিও তার কবজি চেপে ধরে এক ছটকায় দেয়ালের দিকে ঠেলে দেয়। পিঠ ঠেকে যায় ঠান্ডা পাথরের গায়ে, তার শ্বাস আটকে আসে। তার মুখের এত কাছে জর্জিও, এত কাছে যে তার নিঃশ্বাসে রাতের রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। শরীরের সেই পুরুষসুলভ উত্তাপ স্পষ্টভাবে ছড়িয়ে পড়ছে।
তোমার সাহস দেখে অবাক হচ্ছি, ফিসফিস করে জর্জিও বলল। তুমি আমার বোন, দুঃখিত, সৎ বোন বলেই বেঁচে গেলে। অন্য কেউ হলে আমি এক মুহূর্ত দেরি করতাম না তাকে শেষ করে দিতে। সিয়ার চোখ বড় হয়ে যায়। সে কাঁপে না, কিন্তু তার ভেতরে যেন কেউ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। কয়েক সেকেন্ড এমনই থমকে থাকে দুজন। হঠাৎ সিয়া জর্জিওকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। তার কণ্ঠ কাঁপছে, কিন্তু তীক্ষ্ণ জোরালোভাবে সে বলল, আপনি কি করছেন? আমাকে দেয়ালে চেপে ধরলেন কেন? এতটা কাছে এলেন কেন? জর্জিও এক মুহূর্ত স্তব্ধ হয়ে যায়। তার চোখে তখন আর আগুন নেই, বরং এক ধরনের চমক রয়েছে। সেই ঘ্রাণ, সিয়ার রক্তের সুবাসে যেন অদ্ভুত এক মোহে পড়ে যাচ্ছে সে। তবুও ঠান্ডা গলায় সে বলল, কারণ তুমি আমার আদেশ অমান্য করছিলে। তাই বলে এমনটা করবেন? সিয়ার চোখে তখন একরাশ ঘৃণা আর বিস্ময়। জর্জিও একটুখানি থামল, তারপর ঠান্ডা গলায় বলল, তুমি বুঝতে পারছো না এথানা। তোমার রক্তের ঘ্রাণ, তা খুব সহজ নয় উপেক্ষা করা কারোর জন্য। তুমি হয়তো ভাবছো দিনের বেলায় তুমি নিরাপদ, কিন্তু না। এটা বলেই এক পলক চুপ করে থাকলো জর্জিও। তারপর ফিসফিস করে বলল, তোমার শরীরের ঘ্রাণ আমার রক্তে আগুন ধরিয়ে দিচ্ছে। সেখানে অন্য কারো অবস্থা কী হবে বুঝতে পারো? তারা যদি তোমার রক্তের এক ফোঁটা চোখে দেখতে পায়, তাহলে তোমাকে শেষ করে দিতে এক মুহূর্ত সময় নেবে না। সিয়া দম বন্ধ করে তাকিয়ে থাকে। বুকের ভেতরে হৃদস্পন্দন যেন গর্জে ওঠে। আর জর্জিও এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ ঘুরিয়ে ফেলে অন্যদিকে আর বলল, যাও, এখনই তোমার কামরায় ফিরে যাও। কণ্ঠে আর কোনো গর্জন নেই, তাতে ক্লান্তি আর কিছুটা অনুতাপ। সিয়া কিছু না বলে পেছনে ঘুরে চলে যায়। তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায় সিঁড়ির উপরে। জর্জিও সেই দাঁড়ানো অবস্থায় রয়ে যায়। তার পেশিগুলো তখনও শক্ত, চোখে না বলা হাজারো প্রশ্ন। সিয়া কামরায় গিয়ে দরজা বন্ধ করে বিছানায় বসে পড়ল। পিঠে পাথরের শীতলতা এখনও অনুভব করছে সে। বুকের ভেতরে তীব্র চাপ। সে চোখ বন্ধ করে ফিসফিস করে ওঠে, সে কে? সে কিভাবে আমার ওপর এমন শাসন করতে পারে? আমার বাবা কেন তাকে এই সিংহাসনে বসালেন? আয়নার সামনে দাঁড়িয়ে থাকা তার প্রতিচ্ছবিটি ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে, যেন সে আর নিজেকেও চিনতে পারছে না। বাইরের দূরের গাছের পাখিরা কিচিরমিচির করল, কিন্তু সিয়ার কানে বাজে কেবল একটিই কথা, তুমি এখন আর স্বাধীন নও এথানা। সকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে নিঃশব্দ পায়ে। পশ্চিমাকাশের রক্তিম সূর্যটি নিভে যায় দিনের শেষ নিঃশ্বাসে। আকাশে জ্বলে ওঠে একে একে জোনাকির মতো তারা। রাজপ্রাসাদের চারিদিকে ছায়া ঘনিয়ে এলে ক্যাসেলের অভ্যন্তরে নেমে আসে এক বিষণ্ণ নীরবতা। আজ সারাদিনই সিয়া একাকী নিজ কক্ষে কাটিয়েছে। বাইরের বিশ্ব তার কাছে যেন অস্পৃশ্য, অবরুদ্ধ এক প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। ডোরাথোস, তার পুত্র এবং স্ত্রী সকলেই কফিন থেকে জেগে ইতোমধ্যে ফিরে এসেছেন ক্যাসেলে। অন্ধকার তাদের আত্মায় প্রাণ ফুঁকে দিয়েছে নতুন দিনের মতো। সন্ধ্যা প্রাসাদের বৈঠকখানায়। বহির্জগতের আলো নিভে আসছে। জানালার গ্রিন গলে ঢুকছে ফ্যাকাশে কমলা আভা। ঝুলন্ত মোমবাতির আলোয় কক্ষের প্রতিটি মুখ থমথমে। রাজা ডোরাথোস, আন্দ্রে, এমিলি, আর্জি আর অন্য প্রধানরা গোল বড় টেবিল ঘিরে বসে আছে। তাদের সামনে ছড়িয়ে রাজ্যপালের রিপোর্ট, রক্তাক্ত ম্যাপ আর কিছু মোটা মোটা বই। কক্ষের দরজায় মৃতধ্বনি, সবাই সেদিকে তাকায়। ঘন সবুজ গাউনে আবৃত, খোলা চুলে বাতাসের ছোঁয়া লেগে সিয়া নীরবে ঢোকে সবাই। তার চোখে চিন্তামগ্ন গভীরতা, ঠোঁট শক্তভাবে চেপে ধরা। সে সোজা ডোরাথোসের দিকে এগিয়ে যায়, মাথা নোয়ায় না। বাবা, কিছু কথা আছে, যদি আপনি একটু আপনার কামরায় আসতেন। আন্দ্রে মুখ তুলে তাকালো, তার ভ্রু কুঁচকে যায়। এখানে সবাই আছে, এখানেই বলো। দেখছিস তো সভা চলছে এখানে। সিয়া শান্ত গলায় বলে, সবার সামনে নয় ভাই, এটা ব্যক্তিগত। এমিলি মুখে রসিকতার ছাপ এনে কটাক্ষ করে বলল, তুই সবসময় নাটক করিস। কি এমন গুরুত্বপূর্ণ কথা? এই সবার গুরুত্ব থেকেও কি বেশি? সিয়ার গলার স্বর কঠিন হয়। বাবা, আপনি আসবেন না আমি চলে যাব? ডোরাথোস কিছুক্ষণ চুপ থেকে উঠে দাঁড়ান। চলো। ডোরাথোসের কামরায় সাদা পাথরের দেয়ালে ছায়া ভেসে আছে। বাতাস ভারী, তবুও সুবাসিত। মোমবাতির আলোয় মুখটা শক্ত হয়ে ওঠে ডোরাথোসের। বলো সিয়া। সিয়া এবার আর নিজেকে সংযত রাখে না।
আজ আপনাদের নতুন রাজা আমাকে বাইরে যেতে দেয়নি। সে প্রহরীদের সামনে আমার হাত চেপে ধরেছিল, দেয়ালে ঠেলে দিয়েছে। কিন্তু বাবা, আমি তার অধীনস্থ নই, কিন্তু তার আচরণ যেন আমি তার মালিকানায় বাধা। ডোরাথসের চোখ তীব্র হয়, ঠোঁট শক্ত হয়। প্রহরী, জর্জিওকে এই মুহূর্তে ডেকে আনো। কিছুক্ষণ বাদেই দরজা খুলে জর্জিয়াস প্রবেশ করল। কালো পোশাকে শক্তপোক্ত অবয়ব, চোখে ক্লান্তির ছাপ, কিন্তু মুখে স্থিরতা। বাবা, আপনি ডেকেছেন? ডোরাথস গম্ভীর স্বরে বললেন, তুমি সিয়াকে দুর্গের বাইরে যেতে দাওনি? তাকে নাকি অপমান করেছ? জর্জিও সরাসরি মহারাজের চোখে তাকালো। হ্যাঁ বাবা, আমি তাকে বাধা দিয়েছিলাম। বাইরে আমাদের অনেক শত্রু ঘোরে, শুধু রাতে নয়, দিনের বেলাতেও। আর ওর রক্ত এখন এই রাজ্যের প্রতীক। কেউ না কেউ তো এটা জানে। আর দ্বিতীয়ত, আপনি ইতোমধ্যেই ঘোষণা করেছেন এথানার বিষয় সেদিন, আর সবাই জানে পরবর্তী মহারানী হবে এথানা। এক মুহূর্ত চুপ থেকে জর্জিও আবার বলল, তার কণ্ঠ আরও দৃঢ় হয়, আমি তাকে ঠেকিয়েছি কারণ সে নিজের মর্যাদার জন্য লড়ছিল, কিন্তু সেটা ভুল পথে। সে বুঝতে পারছে না এখন সে কেবল একজন রাজকুমারী নয়, ভবিষ্যৎ রানীও। সিয়া ফুঁসে ওঠে, আমার জীবনটা কি রাজনীতির হাতিয়ার? আপনাদের নিরাপত্তার নামে কি আমার স্বাধীনতা বিকিয়ে যাবে? ডোরাথস চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। তোমরা দুজনেই ঠিক এবং দুজনেই ভুল। তার চোখ স্থির হয়ে ওঠে জর্জিওর দিকে। আজ থেকে সব জায়গাতেই তুমি ওর সাথে থাকবে জর্জিও। দিনের বেলা হোক আর রাতে, একা আর বাইরে যাবে না সিয়া। এই নির্দেশ সকলের জন্য। সিয়ার চোখে অভিমান আর ব্যথার মিশ্র ছায়া ফুটে ওঠে। সে আর এক মুহূর্ত দাঁড়ায় না, পেছনে ঘুরে দরজার দিকে এগিয়ে যায়। তার হাঁটার শব্দ কামরা জুড়ে প্রতিধ্বনিত হয়। দরজায় পৌঁছে একবারও না তাকিয়ে বলল, আমার মতো কেউ হয়তো রাজ্য নিয়ে জন্মায়, কিন্তু তার মানে এই না তার স্বাধীনতা কারো সম্পত্তি। দরজা ধীরে ধীরে বন্ধ হয়। ডোরাথস পেছনে তাকান না, শুধু বলে ওঠেন, আমি জানি তুমি কঠিন জর্জিও, কিন্তু ও যেন কখনো তোমার কারণে এক ফোঁটা অশ্রুও না ফেলে। জর্জিও হালকা মাথা নিচু করে, চোখে ছায়া ফুটে ওঠে আর মৃদু কণ্ঠে বলে, আমি কাউকে বিপদে পড়তে দিব না বাবা, আর বিশেষ করে এথানাকে তো নয়। তার ঠোঁটে এক চাপা হাসি ফুটে উঠল, একেবারে ধোয়াটে হাসি, যেন যুদ্ধ শুরু হয়েছে বাইরে নয়, ভেতরেও। ফ্যাব্রিয়ার দুর্গ, গ্রীষ্মকাল, দুপুর 1 প্রহর। সূর্য তখন মাথার ঠিক উপরে। দুর্গের উঁচু মিনার থেকে ধোঁয়াশা ছুঁয়ে দেখা যায় সমুদ্রের রেখা। নিচের গুহায় নিদ্রা নিচ্ছে ডোরাথোস এবং অন্যান্য ভ্যাম্পায়াররা। উপরে কেবল জর্জিও, সিয়া এবং কিছু মানব প্রহরী। আজ একটু বাইরের হাওয়া খেতে চায় সিয়া। বাবার আদেশ অনুযায়ী জর্জিওর সঙ্গেই যেতে হবে তাকে। কালো শার্ট, নীল প্যান্ট পরে হালকা সুগন্ধি মেখে সিয়া হাজির হয় জর্জিওর দরজার সামনে। করানার্তেই ভেতর থেকে ভেসে আসে একটা কণ্ঠ, বলো কি চাই? ধীরে ধীরে পা ফেলে ভেতরে ঢুকে সিয়া বলল, বাইরে যাব একটু ভাবছি। আপনি কি যাবেন আমার সাথে, নাকি দেহরক্ষীকে বলবো? জর্জিও কাগজপত্র থেকে চোখ না তুলে বলল, আমার কাজ আছে, দেহরক্ষীরাও ব্যস্ত, পরে নিয়ে যাব, এখন নিজের কক্ষে যাও। রাগে গলা শক্ত হয়ে আসে সিয়ার। ঠিক আছে, তবে আমি একাই যাচ্ছি। সে ঘুরে দাঁড়াতেই হঠাৎ জর্জিওর সামনে এসে দাঁড়ালো। চমকে যায় সিয়া। সিয়া তখন মনে মনে ভাবে, প্রত্যেকটা ভ্যাম্পায়ারের দুটো বিশেষ ক্ষমতা থাকে। টেলিপোর্টেড ক্ষমতা, যেটার মানে হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে মুহূর্তে চলে যাওয়া, কোনো শারীরিক পথ বা গতি ছাড়াই। আরেকটা হচ্ছে ইনভিজিবিলিটি, যেটার মানে হচ্ছে মুহূর্তেই নিজেকে অদৃশ্য করে দেওয়ার ক্ষমতা। কাল সিয়া দেখেছে জর্জিও এর দিনের আলোয় টিকতে পারার বিষয়টা। জর্জিওর মধ্যে সানব্লাড মোশন ক্ষমতা রয়েছে, যেখানে জর্জিও সূর্যের ইউভি রশ্মি সহ্য করার ক্ষমতা রাখে, যেটা একমাত্র রয়্যাল ভ্যাম্পায়ারের মধ্যেই কিছু আলাদা বিশেষ ক্ষমতা থাকে। সিয়ার এসব ভাবনার মাঝে হঠাৎ জর্জিওর বিরক্ত গলায় বলল, ঠিক আছে, নিচে যাও, আমি আসছি। সিয়া আর কিছু না বলেই বেরিয়ে গেল। সে বাগানে গিয়ে ফিলিপকে আদর করতে লাগলো, তারপর ঘোড়াটির প্রস্তুতি নিতে থাকে। কিছুক্ষণ পর জর্জিও এসে হাজির। তার সঙ্গে একটি সাদা ঘোড়া দেখা গেল। সিয়া কিছু জিজ্ঞেস করার আগে জর্জিও বলল, এটা ডেলফি, কাল রাতে এথেন্স থেকে এনেছি। দুজনেই যার যার ঘোড়ায় চড়ে বসল। ছুটে চলে দুটো ঘোড়া একসাথে, মুক্ত আকাশের নিচে। দুজনের ঘোড়া মেঠো পথ দিয়ে দ্রুত গতিতে ছুটে চলল। রোদে ঘোড়ার খুরের নিচে ধুলো উঠছে। আকাশ উজ্জ্বল নীলের মাঝে মাঝে সাদা মেঘ দেখা যাচ্ছে। হঠাৎ মাঝপথে জর্জিও নিজের ঘোড়াটিকে থামিয়ে দিল।
সিয়া কিছুটা সামনে গিয়ে ঘোড়া থামিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কি হলো, মাঝপথে ঘোড়া থামালেন কেন? জর্জিও কিছুক্ষণ চুপ করে থেকে ঠোঁটের কোণে একটুখানি হাসি টেনে বলল, তুমি তো বলেছিলে তুমি সব কিছুতে পারদর্শী। তাহলে চলো, একটা প্রতিযোগিতা হোক। যার ঘোড়া আগে ওই সমুদ্রের ধারে পৌঁছাবে সেই হবে বিজয়ী। আমি ঘুরতে বেরিয়েছি, নিজেকে প্রমাণ করতে নয়, শান্ত কণ্ঠে বলল সিয়া। তুমি ভালো করেই জানো আমার সঙ্গে পাল্লা দিয়ে কোনো দিন জিততে পারবে না, তাই ময়দানে নামার আগেই ভয় পেয়ে গেলে। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলল জর্জিও। সিয়ার চোখে রাগের ঝিলিক জ্বলে ওঠে। বারবার মানুষ বলে আমাকে তাচ্ছিল্য করেন? ঠিক আছে, হোক প্রতিযোগিতা। আজ আপনাকেও দেখিয়ে দেব একজন শক্তিশালী ভ্যাম্পায়ারকেও আমি হারাতে পারি। বলেই সে ঘোড়া পেছনে এনে জর্জিয়ার ঘোড়ার সমান্তরালে দাঁড় করায়। দুজন একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। পরক্ষণে দুজনেই ঘোড়ার লাগাম টানতেই ছুটে চলে দুটো ঘোড়া। কিছু দূর আসার পর জর্জিও পেছনে ফিরে তাকায়। সিয়া অনেকটাই পিছিয়ে আছে। সিয়া চোখ শক্ত করে মনোসংযোগ করে নিচু স্বরে বলল, ফিলিপ, আমাকে জিততেই হবে। সিয়া কোনো দিন হারে না। যেভাবেই হোক আমাকে জিতিয়ে দাও ফিলিপ। বলেই সে ঘোড়ার লাগাম টেনে ধরে, আর ফিলিপ যেন আগুনের গতিতে ছুটে চলে। হঠাৎ করে সিয়া ঝড়ের গতিতে জর্জিয়ার ঘোড়ার সামনে দিয়ে ছুটে যায়। কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে যায় সমুদ্রের ধারে। জর্জিও ঘোড়া থামিয়ে নেমে পড়ে। সিয়াও ফিলিপের পিঠ থেকে নেমে জর্জিওর সামনে এসে দাঁড়ায়। বলেছিলাম না, সাধারণ মানবী ভেবে আমাকে অমর্যাদা করবেন না। আমার আত্মবিশ্বাস আর মনোবল আজ আমাকে বিজয় এনে দিয়েছে, গর্বিত কণ্ঠে বলে সিয়া। জর্জিও কণ্ঠে সামান্য গাম্ভীর্য এনে বলে, আমি আমার ভ্যাম্পায়ার শক্তি ব্যবহার করিনি, সেই কারণেই তুমি জিতেছ। ভুলেই গিয়েছিলাম, লড়াই করতে হয় সমানে সমানে। সিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। মুহূর্তেই জর্জিও জিজ্ঞেস করল, আমরা এখানে এসেছি কেন? সমুদ্র দেখতে। এখানে এলে মন শান্ত হয়, স্বাভাবিক স্বরে উত্তর দিল সিয়া। সিয়া তখন আকাশের দিকে তাকিয়ে বলল, আজ রোদটা একটু বেশি, খুব গরম লাগছে, আমি একটু পানিতে নামব। সমুদ্রের ঢেউ ছলাৎ ছলাৎ করে আছড়ে পড়ছে পাথরের উপর। সিয়া ফিলিপকে গাছে বেঁধে পায়ের জুতো খুলে এগিয়ে যায় জলের দিকে। সে হাঁটু পর্যন্ত পানিতে নেমে দাঁড়ালো, এক পা করে জলের গভীরে যেতে লাগলো। তারপর ঝাঁপিয়ে পড়ল পানিতে। তাকে দেখে মনে হচ্ছে এ যেন কোনো জলপরী, মুক্তির আনন্দে সাগরের বুক ছুঁয়ে খেলছে। একে একে ডুব দেয় কয়েকবার আর জল ছিটায়। শিশুদের মতোই হেসে খেলে বেড়াচ্ছে একা একাই। জর্জিয়ার হঠাৎ করে সেদিকে দৃষ্টি চলে যায়। সে চুপচাপ তাকিয়ে থাকে। তার চোখের পাতা কাঁপে, বুকের ভেতরে ধুকপুক শুরু হয়। ভেজার শার্টটায় সিয়ার শরীর স্পষ্ট। রোদে তার ত্বক ঝিকমিক করছে। পানির ফোঁটাগুলো মুক্তোর দানার মতো জলজল করছে। জর্জিওর চোখে ভেসে ওঠে এক অভিশপ্ত চিন্তা। ও আমার সৎ বোন, কিন্তু কেন? কেন এমন লাগে ওকে দেখলে? আমার হৃদয়, আমার দানবীর স্বভাব সমস্ত সীমা ভেঙে ওর নিষ্পাপ কোমলতায় হারিয়ে যাচ্ছে। তুমি কেন এত অপরাজীয় এথানা? জর্জিয়ার বুকের ভিতর কেঁপে ওঠে, নিঃশ্বাস আটকে আসে। কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকে নিশ্চল, তারপর নিজেকে সরিয়ে নেয়, মুখ ঘুরিয়ে ফেলে অন্যদিকে। নিজেকে মনে মনে বলে, না, এটা ঠিক না, আমি তো এমন নই। ও আমার সৎ বোন, আমার সংযম ভাঙা চলবে না, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আমার। কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে সে। এই মেয়েটা কেন এত অস্থির করে তুলছে আমাকে? সিয়া তখনও পানির মাঝে দাঁড়িয়ে হাসছিল। তার মুখের সেই শিশুসুলভ উচ্ছ্বাস, যেটা দেখলে মনে হয় তার জীবনে কোনো দুঃখ ভয় নেই। দুহাত মেলিয়ে ছিটিয়ে ছিটিয়ে জল ছুড়ে দিচ্ছিল চারিদিকে। কিন্তু সেই মুহূর্তেই হঠাৎ একটা বড় ঢেউ আসে, আর সিয়ার পায়ের নিচের বালু সরে যায়। সিয়ার মুখ থেকে চাপা চিৎকার বেরিয়ে আসে, আহ! সে ডুবে যাচ্ছে। পানির নিচে কিছু একটা তাকে টেনে ধরেছে। সে দুলে ওঠে, ভারসাম্য হারিয়ে পড়ে যায় পানিতেই। পানির ভেতর থেকে কেউ যেন ঠান্ডা পিচ্ছিল হাত দিয়ে তার গোড়ালি চেপে ধরেছে। সে পা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সেই শক্তি যেন তাকে আরও গভীরে টেনে নিতে থাকে। জলের উপর তার হাত ছটফট করছে। সে ডুবে যেতে থাকে ধীরে ধীরে। তার চোখজোড়া ভয়ে বড় হয়ে যায়। এরপরই চারপাশ অন্ধকার হয়ে যায়। কানে শুধু গর্জন শুনতে পায় জলের নিচের, আর কিছু শোনা যায় না। জর্জিও তখন পেছন ঘুরে সমুদ্রের পাড় ছেড়ে হাঁটা শুরু করেছিল। হঠাৎ সে থমকে দাঁড়ায়। কানে আসে জলের হালকা ছিটেফোঁটা শব্দ।
কিন্তু কোনো হাসি নেই। সে তৎক্ষণাৎ ঘুরে তাকায়। সিয়ার দেখা নেই। তার বুক ধক করে ওঠে। অ্যাথানা! জর্জিও গলা চড়িয়ে ডাক দেয়, কিন্তু কোনো উত্তর নেই। তার চোখের পাতা কেঁপে ওঠে। পরক্ষণেই দৌড়ে যায় জলের দিকে। বুট খুলেই পানিতে ঝাঁপিয়ে পড়ে। ঠান্ডা জল গায়ে লাগতেই এক মুহূর্তে তার রক্ত যেন উথলে ওঠে। সে ডুব দেয় গভীরে, চোখ খোলা রাখে পানির নিচে। আর তখনই দেখে সিয়ার গোড়ালিতে পেঁচিয়ে আছে লালচে রঙের এক শ্যাওলা ঢাকা হারগিলে হাত, যা দেখে মনে হয় আধা মৃত কোনো দেহের অংশ। সেটি তাকে টেনে নিয়ে যাচ্ছে সমুদ্রের অন্ধকারের দিকে। জর্জিওর চোখ লালচে হয়ে ওঠে। এক ঝাঁপে সে সেই হাত ধরে ছিঁড়ে ফেলে। সিয়া তখনও বুঝতে পারে না কি হলো তার সাথে, কিন্তু দুহাতের শক্ত এক টান আর কোনো এক দুর্দান্ত জোরের বাহু তাকে জল থেকে টেনে তোলে। সে বুঝতে পারল পরক্ষণেই এটা জর্জিও। পানির উপর উঠতেই সে হাঁপাতে থাকে আর প্রচণ্ড কাশতে থাকে। তার চোখজোড়া জলময়, শ্বাস ছিন্ন ভিন্ন হয়ে আসে। আর জর্জিও তার দু হাত জড়িয়ে রেখেছে সিয়ার কোমর, তার গায়ের সাথে বুক চেপে ধরে আছে। চারপাশে ঢেউ, নিচে সাগরের অজানা অন্ধকার। সে তাকায় জর্জিওর চোখে, গভীর, কঠিন অথচ শান্ত। সেখানে কোনো কোমলতা নেই, বরং এক শীতল দায়িত্ববোধ, কিংবা হয়তো অজানা টান, যেটা জর্জিও নিজেও স্বীকার করতে চায় না। সিয়া গলায় কাঁপুনি নিয়ে বলে ওঠে, আমার পা! ওটা কি? টেনেছিল কেউ? জর্জিও কেবল মাথা ঝাঁকায়। হ্যাঁ, তুমি একা থাকলে এখন বড় বিপদ হতো। ওটা তোমাকে টেনে নিয়ে যেত জলের একেবারে গভীরে। তার কণ্ঠের রাগ নেই, কিন্তু কিছু একটা চাপা আছে, অভিযোগ অথবা ভয়। সিয়া তার বাহু থেকে সরে আসার চেষ্টা করে, কিন্তু জর্জিও তাকে আরও শক্ত করে ধরে। এখনো জল গভীর, তুমি কাঁপছ। আমি ঠিক আছি, আমাকে ছাড়ুন। সিয়া দাঁতে দাঁত চেপে বলে। কিছু মুহূর্ত চুপচাপ, তারপর জর্জিও আস্তে করে তাকে ছেড়ে দেয়, কিন্তু চোখ সরায় না। সিয়া নিজের শরীর গুছিয়ে নেয়। তার ভেজা পোশাক গায়ের সঙ্গে লিপটে আছে, অস্বস্তিকর। সে মনে মনে ঘৃণা করে এই দুর্বল মুহূর্তটিকে। কেন তাকে সাহায্য নিতে হলো এই লোকটার কাছ থেকে? সিয়া সমুদ্র থেকে উঠে এলো। তার পুরো শরীর ভিজা, ঠান্ডায় কাঁপছে সে। ভেজা পোশাকে পানি চুইয়ে পড়ছে, পায়ের নিচে বালু আটকে যাচ্ছে। দিগন্তে সূর্য ঢলে পড়ছে, বাতাসে কাঁচা সত্য। জর্জিও কিছুটা দূরে দাঁড়িয়েছিল। হঠাৎই নিজের ওভারকোটটি খুলে এগিয়ে দেয় সিয়ার দিকে, কিন্তু চোখ রাখে অন্যদিকে। কণ্ঠের সংযম যেন অনুভব ঢেকে রাখছে ইচ্ছে মতো। এই নাও, এটা গায়ে দাও। পর্ব 4। সিয়া একটু থেমে গভীরভাবে তাকায় তার দিকে। বোঝার চেষ্টা করে এমন ঠান্ডা মুখোশের নিচে কী লুকিয়ে আছে, কিন্তু কিছু না বলে কোটটা নেয়, নিজের গায়ে জড়িয়ে ফেলে সেটা। কোটের উষ্ণতা তার শরীর ছুঁয়ে যায়, যেন হঠাৎ কোনো আশ্রয় পেয়ে বসল। এটা ছিল এমন কোট যা ওপর দিক থেকে ভিজে হলেও ভেতরে এক ফোঁটা পানিও লাগেনি, যা ছিল ওয়াটারপ্রুফ কোট। ঠিক তখনই জর্জিওর চোখ ছায়ায় ভরে ওঠে। আমাদের এখান থেকে এখনই সরে যেতে হবে। তার কণ্ঠে হালকা তাড়াহুড়ো আর অজানা এক সতর্কতা। সিয়া চারপাশে তাকায়, বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। জর্জিও হঠাৎ স্থির হয়ে যায়। তার ভ্যাম্পায়ার শ্রবণ শক্তি কিছু একটা টের পায়, অসাধারণ মৃদু পায়ের শব্দ। চোখে সজাগ সতর্কতা, কিছু আসছে। তার গলা নিচু হয়। কার আসছে? সিয়া ফিসফিস করে জানতে চাইল। জবাব দেওয়ার আগেই একটি তীর ছুটে আসে বাতাস চিরে। 1 সেকেন্ডেরও কম সময়ে জর্জিও ঝাঁপিয়ে পড়ে আর সিয়াকে নিজের বুকের মধ্যে চেপে ধরে। তারা দুজনেই গড়িয়ে পড়ে বালুর উপর। জর্জিওর হাতের শক্ত বাঁধনে সিয়ার দম আটকে আসে, কিন্তু তীব্র সেই মুহূর্তে সে অনুভব করে সে নিরাপদ। পরক্ষণেই ফিলিপ। সিয়া চোখ ঘুরিয়ে দেখে তার প্রিয় ঘোড়াটি মাটিতে লুটে আছে, শরীরে তীরগাথা, গা থেকে রক্ত ঝরছে। সিয়া ছুটে যায় সেখানে আর ফিলিপের মাথা কোলে তুলে বসে পড়ে। ফিলিপ নিঃশ্বাস নিচ্ছে না। সিয়া হাঁটু গেড়ে বসে আছে তার পাশে, কপালে হাত রাখছে বারবার, কণ্ঠ কেঁপে উঠছে বারবার। না না ফিলিপ, আমি এসেছি, চোখ খোলো। তার চুলগুলো এলোমেলো, গাল জুড়ে পানি আর বালির রেখা, আর চোখে জমে থাকা কান্নার ঘন ছায়া। পেছনে দাঁড়িয়ে আছে জর্জিও, স্তব্ধ হয়ে, চোখ আটকে আছে, তবে ঘোড়াটার উপরে নয়, সিয়ার কাঁপতে থাকা কাঁধের উপর।
এই কাঁধে আমি আর কতবার হাত রাখব? আর কতবার ওকে ছুতে হবে শুধু বাঁচানোর জন্য? তার চোয়াল শক্ত হয়ে আসে, দাঁত চেপে ধরে সে নিজেকে বোঝায়, আর একবার, এটাই শেষবার, আমি আবার স্পর্শ করব, কিন্তু তা যেন অনুভব না হয়। কিন্তু তা হয় না, কারণ যখনই সে এগিয়ে সিয়ার কাঁধে হাত রাখে, মেয়েটা কেঁপে ওঠে। চলো। জর্জিওর গলা নিচু, ঠান্ডা, ধীর, কিন্তু ভেতরটা উল্টো এক ঝড়। না, আমি ফিলিপকে ফেলে যেতে পারি না। সিয়ার কণ্ঠটা ভেঙে পড়ছে। সে আমার একমাত্র বন্ধু, সে আমার একমাত্র একমাত্র আশেপাশে সতর্ক দৃষ্টিতে নজর বোলাতে থাকে জর্জিও। তার ভ্যাম্পায়ার ইন্দ্রিয়গুলো সক্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যেই। সে জানে এ হামলা এখানেই শেষ নয়, আরও বিপদ আসছে। সময় নষ্ট করা চলবে না। এক কঠিন সিদ্ধান্ত নিয়ে জর্জিও এগিয়ে এসে শক্ত হাতে সিয়ার হাত ধরে টান দিল। এথানা, আমাদের এখান থেকে এখনই সরে যেতে হবে। তার গম্ভীর কণ্ঠে অদ্ভুত এক শীতলতা। এখানে আর এক মুহূর্তও থাকাটা বিপজ্জনক। কিন্তু সিয়া তার কথায় সাড়া দিল না। চোখে পানি, গলায় ক্ষোভ। সে ফিলিপের ওপর ঝুঁকে পড়ে বলল, আমি তাকে ফেলে যেতে পারি না। ও আমার ঘোড়া, আমার বন্ধু। জর্জিও এবার আর ধৈর্য ধরে রাখতে পারল না। তার চোখের রং বদলে গেল, অ্যাকোয়া রঙের মাঝে ছড়িয়ে পড়ল রক্ত লাল আভা। চোয়াল শক্ত হয়ে উঠল। তুমি বুঝছো না এথানা, ওরা তোমাকেই চাইছে। তোমার প্রাণটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কঠোর স্বরে বলল সে। সিয়া ধাক্কা দিয়ে তার হাত ছাড়ানোর চেষ্টা করল, চোখে মুখে রাগ আর অসহায়তা। আপনি কি একটু অনুভব করতে পারছেন না ওর যন্ত্রণাটা? আমি তাকে মরতে দিতে পারি না। জর্জিও আর কিছু না বলে তাকে গাছের দিকে ঠেলে নিয়ে গেল। দুহাত দিয়ে তাকে গাছের গায়ে চেপে ধরল। তার চোখ দুটো রাগে জ্বলছে, কিন্তু সেই আগুনের মাঝেও যেন লুকিয়ে আছে অজানা এক শঙ্কা। সিয়া স্তব্ধ হয়ে গেল। তার চোখ বড় বড়, ঠোঁট কাঁপছে, বুকের ভেতর গর্জন তুলছে দুঃসহ ভয়। সেই রক্তলাল চোখের নিচে দাঁড়িয়ে নিজেকে মুহূর্তে খুবই ক্ষুদ্র আর অসহায় মনে হতে লাগলো তার। কিন্তু হঠাৎ জর্জিওর চোখের রাগ নিঃশব্দে নিভে গেল। মুখে নেমে এলো এক অচেনা কোমলতা। সে ধীরে ধীরে সরে এলো সিয়ার কাছ থেকে। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু বোঝার চেষ্টা করো। তার কণ্ঠ এবার অনেক নরম, অনেক গভীর। আমি একা লড়তে পারি, কিন্তু তুমি পারবে না এথানা। তুমি একজন সাধারণ মানুষ। কিছুক্ষণ নীরবতার পর সিয়া চোখ মুছে নিয়ে বলল, একটা শর্তে যাব আমি। জর্জিওর চোখে এক ঝলক বিস্ময়। কি শর্ত? সিয়া গভীর শ্বাস নিয়ে বলল, কথা দিন আপনি ফিলিপকে সুস্থ করে আমার সামনে নিয়ে আসবেন। জর্জিওর মুখে কঠিন ভাব, তবে দৃষ্টি নিচু। তারপর ধীরে ধীরে মাথা নাড়াল। ঠিক আছে, বলল সে। তোমার ফিলিপকে আমি সুস্থ অবস্থায় তোমার কাছে ফিরিয়ে দেব। সিয়া তখনও নিশ্চিন্ত নয়। সে জর্জিওর সামনে হাত বাড়িয়ে বলল, আমাকে ছুঁয়ে প্রতিশ্রুতি দিন। জর্জিও সিয়ার বাড়িয়ে দেয়া হাত স্পর্শ করল, চোখে গভীর নির্ভরতার ছাপ। আমি কথা দিচ্ছি, বলল সে ধীরে কিন্তু দৃঢ় স্বরে। সিয়া এবার একটু শান্ত হলো। জর্জিও তার নিজের ঘোড়াটিকে নিয়ে এলো, কিন্তু ক্লান্ত আর ভীত সিয়ার পক্ষে নিজে থেকে ঘোড়ায় ওঠা সম্ভব নয়। তাই জর্জিও শক্ত হাতে তাকে তুলে ঘোড়ার পিঠে বসিয়ে দিল। নিজেও উঠে বসলো ঠিক তার পেছনে। ঘোড়া ছুটতে শুরু করলো। সিয়া পেছন ফিরে ফিলিপের দিকে বারবার তাকালো। চোখ বেয়ে নেমে এলো এক ফোঁটা অশ্রু। মনে মনে সে বলল, আমাকে ক্ষমা করে দিও ফিলিপ। জর্জিও মুখে কিছু বলল না, তবে বুঝতে পারল তার হৃদয়ের ব্যথা। চোয়াল শক্ত করে সে বলল, আমাদের চলতে হবে এখনই। ঘোড়ার গতি বাড়ল। জঙ্গল গিলতে থাকে তাদের পথ, আর পেছনে পড়ে থাকে রক্তাক্ত ফিলিপ, ফেলে আসা মুহূর্ত আর এক অসমাপ্ত যন্ত্রণা। জর্জিও ঠিক সিয়ার পেছনে বসেছিল, খুব ঘনিষ্ঠভাবে। চারপাশের সময় থেমে গেছে, আর পুরো জগৎ নিঃশব্দ। সিয়ার শরীর থেকে ভেসে আসছিল জেসমিনের মৃদু মিষ্টি সুবাস। সেই ঘ্রাণ বাতাসে ছড়িয়ে পড়ে এক মোহনীয় অনুভূতির মতো তাকে ঘিরে ধরছিল। তার উড়ো চুলগুলো জর্জিয়ার গালে আছড়ে পড়ছে। ভেজা চুল বারবার জর্জিওর গালে লেগে যাচ্ছে, আর সেই চুলের ভেতর লুকিয়ে থাকা জুঁইয়ের গন্ধ জর্জিওকে এক অলৌকিক ঘোরে ডুবিয়ে দিচ্ছিল। হঠাৎ করে জর্জিও ঘোড়ার লাগাম টেনে থামিয়ে দিল। ঘোড়ার খুরের শব্দ থেমে গেল, আর জঙ্গলেরও নিঃশ্বাস বন্ধ হয়ে এলো।
সিয়া ধীরে ঘুরে তাকালো, চোখে বিস্ময়ের ছায়া। ঠিক সেই মুহূর্তে তার মনে হলো চারপাশের সব কোলাহল থেমে গেছে, শুধু তারা দুজনেই এখানে বিদ্যমান। তার কোমল চোখে ছিল এক নীরব প্রশ্ন, আর হৃৎপিণ্ড তখন ধুকপুক করে কাঁপছিল। জর্জিওর সামনে তাকিয়েছিল, কিন্তু দৃষ্টি অস্পষ্ট। সে অনুভব করছিল সিয়ার দিকে এক অদৃশ্য টানে সে আরও কাছে, আরও গভীরে ডুবে যাচ্ছে। সিয়া উপলব্ধি করছিল এতদিন ধরে তার চারপাশে গড়ে তোলা অদৃশ্য দেয়ালগুলো যেন ক্রমশই ভেঙে পড়ছে। তার বুকের মধ্যে তীব্র এক অস্থিরতা, নিঃশ্বাস আটকে আসছে। প্রতিটা মুহূর্তে জর্জিওর উপস্থিতি আরও ভারী হয়ে উঠেছে। তাদের মাঝে এক চুম্বকীয় আকর্ষণ তৈরি হচ্ছিল, যেটা ছিল শান্ত কিন্তু গভীর, অবচেতনে জন্ম নেওয়া অথচ নিয়তিকে বদলে দেওয়ার মতো শক্তিশালী। এই সন্ধ্যার নরম আলোয় শুরু হচ্ছে এক অনিবার্য গল্প, এক প্রেম যা ভাষাহীন কিন্তু হৃদয় ভরা। জর্জিও এবার নিচু স্বরে বলল, এথানা, তোমার চুলটা বাঁধো। সিয়া একটু চমকে উঠল, চোখে প্রশ্ন নিয়ে বলল, কিন্তু কিভাবে বাঁধব? জর্জিও মাথার উপর থাকা একটি পাতলা ডাল ভেঙে আনলো আর সিয়ার হাতে দিল। এটা দিয়ে পারবে। চোখে এক মৃদু বিস্ময় আর ঠোঁটে চাপা হাসি নিয়ে সিয়া ডালটি নিয়ে চুলের গোছা শুরু করলো। অবশেষে তারা দুর্গের প্রবেশপথে পৌঁছল। জর্জিও প্রথমে ধীরে নেমে পড়ল, তারপর নিজের শক্ত হাত বাড়িয়ে দিল সিয়ার দিকে। সিয়া একটুও তাড়াহুড়ো না করে সেই হাত ধরেই নিচে নামল। নেমে দাঁড়িয়ে সিয়া পেছনে এক পা সরিয়ে দাঁড়ালো, চোখে গভীর দৃষ্টি নিয়ে বলল, কিং জিওস, ফিলিপের কথা ভুলবেন না দয়া করে। জর্জিওর চোখে কঠিন দৃঢ়তা ফুটে উঠল। সে একবার মাথা নাড়ালো, আমি ভুলিনি এথানা। সিয়া মাথা নিচু করে ধীরে বলল, আমি জানি, তবুও বললাম। আরেকটা অনুরোধ, দয়া করে বাড়ির কাউকে কিছু বলবেন না, কিছুই না। জর্জিও এক মুহূর্ত চুপ করে থেকে তারপর চোখ সোজা করে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি কথা দিলাম কিছু বলবো না। সিয়া এবার শান্ত হলো। তাদের মাঝে তৈরি হলো এক অদৃশ্য বন্ধন, এক নিঃশব্দ চুক্তি যা ছিল বিশ্বাসের উপরে দাঁড়ানো এবং হয়তো আরও অনেক কিছু। ধীর পায়ে দুর্গের দরজার দিকে এগিয়ে গেল সিয়া। জর্জিও দাঁড়িয়ে থেকে তাকে এক দৃষ্টিতে দেখে গেল, যতক্ষণ না সে চোখের আড়াল হয়ে যায়। তারপর সে নিজের ঘোড়ায় উঠে বসল, চোখে আগুনের মতো সংকল্প। ফিলিপের প্রতিশ্রুতি আর শত্রুদের দমন, দুইয়ের ভার নিয়ে আবার পথ ধরল সেই রক্তপিপাসু রাজপুত্র কিং জর্জিয়াস। সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হয়ে এসেছে। আকাশ ঢেকে গেছে ঘন কালো মেঘে। নদীর পাশে দাঁড়িয়ে আছে জর্জিও, একেবারে চুপচাপ। নির্জনতা ঘিরে রেখেছে তাকে। চারপাশ নিস্তব্ধ হয়ে আছে, শুধু শোনা যাচ্ছে পানির ধীরে ধীরে গড়ানোর শব্দ। তার সামনে দাঁড়িয়ে আছে উত্তর রাজ্যের ভ্যাম্পায়ার রাজপুত্র এলিয়াস কাস্টাস। চোখে যার শীতল দৃষ্টি, ঠোঁটে ঠান্ডা হাসি। নিঃশব্দ এই রাত যেন দুজনের মাঝে এক অদৃশ্য যুদ্ধের দামামা বাজিয়ে চলেছে। নদীর ধারে অন্ধকারে অশ্বত্থ গাছের ছায়া পড়েছে পানির গায়ে। বাতাসে হালকা ঠান্ডা আর এক অজানা গন্ধ মিশে আছে, যা কেবল ভ্যাম্পায়ারদেরই চেনা। এলিয়াস মুহূর্তেই বুঝে নেয় তার চেয়েও গভীর এক শক্তি দাঁড়িয়ে আছে তার সামনে। জর্জিয়াস মিয়াউলিস, এথেন্স শহরের রাজপুত্র আর মেসিডোনিয়ার দক্ষিণের বর্তমান রাজা। জর্জিওর চোখ যেন জ্বলছে, ঠোঁটের কোণে কোনো হাসি নেই, কিন্তু তার নীরব উপস্থিতি নিজেই এক হুমকির মতো। হঠাৎ সে প্রশ্ন ছুড়ে দেয়, এথানার উপর হামলা করেছিলে কেন? এলিয়াস একবার তাকায়, তারপর হেসে বলে, আপনি সেটা ভালো করেই জানেন নতুন মহারাজ। নিজের মতো থাকো, দক্ষিণ রাজ্যের দিকে নজর দিলে পরিণাম ভালো হবে না। জর্জিওর গলা কঠিন হয়ে আসে। এলিয়াস একটু এগিয়ে আসে, তার চোখে ব্যঙ্গ স্পষ্ট। আপনার রাজ্য নাকি আপনার শিকার? সিয়া কি রক্ষা পাচ্ছে, না আপনি নিজের শিকারের গোল্ডেন ব্লাডকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন? জর্জিও রীতিমতো গর্জে উঠল, ভেবে চিন্তে কথা বলো, তুমি জানো না কার সামনে দাঁড়িয়ে আছো? এলিয়াস থামে না, বরং ফিসফিসে গলায় বলে, জানি, তাই বলছি ওই মেয়ে মরবে, আর ওর গোল্ডেন ব্লাড আমরাই পাব। উত্তরের রাজ্যকে থামাতে পারবেন না আপনি, নতুন মহারাজ। এটা তোমার শেষ সুযোগ এলিয়াস কাস্টাস। জর্জিওর গলা ভারী হয়ে আসলো, চোখ জ্বলছে রক্তলাল হয়ে। এলিয়াস মাথা হেঁট করে হালকা হাসে,
ধন্যবাদ মহারাজ, আমাকে সাবধান করার জন্য। এখন আপনি যেতে পারেন। সন্ধ্যার স্তব্ধতায় তৈরি হয় এক অদৃশ্য উত্তেজনা। দুই রাজ্যের দুই ভ্যাম্পায়ার, আর মনে হয় তাদের যুদ্ধ শুরু হতে আর বেশি দেরি নেই। সিয়া চুপচাপ নিজের কক্ষে বসেছিল। অন্ধকার ঘরটায় একমাত্র আলো জ্বলছিল তুষার শীতল একটি প্রদীপের। মনটা তার ভরাক্রান্ত। ফিলিপকে নিয়ে চিন্তা কিছুতেই যাচ্ছে না তার মাথা থেকে। প্রতিটি স্মৃতি তার বুকের ভেতর গেঁথে আছে, কাটার মতোই। জর্জিও বলেছিল ফিলিপকে ফিরিয়ে আনবে। সেই আশাতেই সে বসে আছে এখনও। রাত গভীর থেকে গভীর হচ্ছে। অস্থিরতায় কক্ষের কোণে বসে সে অনুভব করছে হালকা কম্পন। নিঃশব্দ সেই রাতে চোখ ভারী হয়ে এসেছে ঠিকই, কিন্তু ঘুম আসেনি। মনে কেবল একটাই প্রশ্ন করছে, ফিলিপ কি এখনও বেঁচে আছে? শেষমেশ সে স্থির করল যতক্ষণ না জর্জিও ফিরে আসে সে জেগেই থাকবে। ঠিক তখনই কর্ণকুহরে একটানা ঘোড়ার ক্ষীণ শব্দ ভেসে আসে তার। তবুও যেন তা বজ্রের মতো ধাক্কা দেয় তার কানের মধ্যে। সিয়া তড়িঘড়ি করে ব্যালকনিতে আসে। দূর থেকে এক ঝলকে দেখা যায় জর্জিও ফিরেছে, আর তার পাশেই রয়েছে ফিলিপ। হৃদয়টা তার কেঁপে উঠল মুহূর্তেই। সে দৌড়ে বেরিয়ে পড়ে কামরা থেকে। করিডোর পেরিয়ে সিঁড়ি ভেঙে নেমে আসে দ্রুত। পাথরের নিচে পায়ের শব্দ যেন যুদ্ধের পদধ্বনির মতো শোনালো। বাগানে নেমেই থমকে দাঁড়ায় সে। জর্জিও ধীরে ফিলিপের উপর থেকে নেমে পড়ল। রাতের আলো আধারিতে তার মুখে বিজয়ের আভা ফুটে আছে। ফিলিপ বলে সিয়া এক অস্ফুট ডাকল, আর ছুটে আসলো তার ঘোড়ার কাছে। ফিলিপকে ছুঁয়ে দেখতে লাগলো, তারপর নিজের গাল চেপে ধরে তার গালের সাথে। চোখে তার জল, তবে যেটা ব্যথার নয়, আনন্দের। আমাকে ক্ষমা করে দিও ফিলিপ, ফিসফিস করে বলে সে। তখন তোমাকে ফেলে আসতে হয়েছিল। আমার জন্য তোমাকে এতটা যন্ত্রণা পেতে হলো। পাশে দাঁড়িয়ে জর্জিও চুপ করে আছে। সে কিছু বলছে না, শুধু তাকিয়ে থাকলো। সিয়া এবার তার দিকে ফিরে তাকায়, চোখে কৃতজ্ঞতার ছায়া। ধন্যবাদ কিংজিওস। জর্জিও শান্ত গলায় বলে, আমি যা বলি এবং যা কথা দিই তা মৃত্যু আসার আগ পর্যন্ত রাখি। এই কথা শেষ করেই ফিরে হাঁটা শুরু করলো জর্জিও। তবে হঠাৎ সিয়ার চোখ আটকে যায় জর্জিওর হাতের দিকে। হাত থেকে রক্ত ঝরছে, গাঢ় রক্ত আঙ্গুল বেয়ে টপ টপ করে পড়ছে মাটিতে। কিংজিওস! আতঙ্কে চিৎকার করে ওঠে সিয়া। আপনার হাত থেকে রক্ত ঝরছে, আপনি আহত হয়েছেন? জর্জিও এক মুহূর্তে থেমে যায়, তারপর বলে, এটা সামান্য ব্যাপার, তেমন কিছু নয়। কিন্তু সিয়া ছুটে আসে তার কাছে। এটা তো মারাত্মকভাবে কেটেছে, ঔষধ দিতে হবে, চলুন ভেতরে যাই। জর্জিও একটু হেসে গম্ভীরভাবে উত্তর দেয়, সামান্য আঘাতে যদি ভেঙে পড়ি তাহলে আর রাজ্য চালানো সম্ভব হবে না। বলেই জর্জিও হনহন করে দুর্গের ভেতরে ঢুকে যায়। সিয়া স্থির দাঁড়িয়ে থাকে সেখানেই। তার চোখ জর্জিওর পিছু নেয়। সে জানে আজ জর্জিওর এই রক্ত, এই যন্ত্রণা সবই তার জন্য হয়েছে। অন্যদিকে ছোট রানী হেলেনার ঘরে চলছে কথোপকথন। মা, ভাই কবে কাজটা শেষ করবে? এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? আমরা কবে ওই সিয়ার গোল্ডেন ব্লাড পাবো? আর কবে আমাদের মধ্যে একজন মহারানী হবে? ইরিয়ার কণ্ঠে বিরক্তি আর প্রতিশোধের আগুন জ্বলে উঠল। ধৈর্য ধরো ইরিয়া, শান্ত গলায় উত্তর দিলেন রানী হেলেনা। জর্জিও তো সাধারণ কেউ নয়, সে এখন মহারাজ। তার পরিকল্পনা কখনো তাড়াহুড়োই হবে না। আমার ছেলেকে আমি চিনি, সে কখনোই আমাকে হতাশ করবে না। তার ঠোঁটের কোণে এক আত্মবিশ্বাসী হাসি জেগে ওঠে, যা ইরিয়ার মনে আবারও দৃঢ় বিশ্বাস জাগিয়ে তুলল। জর্জিও নিশ্চয়ই কিছু করে যাচ্ছে মনে মনে। রাত তখনও গভীর। দূর থেকে ভেসে আসছে প্যাঁচার ডাক, আর ঝিঝি পোকার আওয়াজ রাতটাকে আরও গাঢ় করে তুলেছে। আকাশে কালো মেঘে ঢাকা, বাতাসে হালকা শীতলতা ছড়িয়ে আছে। সিয়া ধীরে ধীরে হাঁটছে, তার সাদা নাইট গাউন বাতাসে দুলছে। এক হাতে ম্লান আলোয় জ্বলতে থাকা লণ্ঠন, আর অন্য হাতে ব্যান্ডেজ আর ভেষজ ওষুধের বাক্স। জর্জিওর ক্ষত সারাতে এসেছে সে। দুর্গের বিশাল কক্ষের দরজার সামনে পাহারাদার দাঁড়িয়ে আছে। সিয়ার চোখে ফুটে ওঠে দ্বিধা, তবুও তার হৃদয় বলছে আজ রাতে তাকে এই কাজ করতেই হবে। দেহরক্ষী মাথা নুইয়ে সম্মান প্রদর্শন করল, তারপর ভেতরে গিয়ে বার্তা পৌঁছে দিল জর্জিওর কাছে। কয়েক মুহূর্ত পর সে ফিরে এসে বলল, নতুন মহারাজ আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন।
অনুমতি পেতেই সিয়া কক্ষে প্রবেশ করতেই দেখতে পেল জর্জিও একপাশে বসে আছে আর তার হাত থেকে তখনও ধীরে রক্ত ঝরছে। তবুও মুখে কোনো যন্ত্রণা নেই, আছে শুধু নিস্তব্ধ দৃঢ়তা। এত রাতে তুমি আমার কক্ষে? জর্জিও প্রশ্ন করল একেবারে ঠান্ডা গলায়। আপনার ক্ষত দেখতে এসেছি, মৃদু স্বরে বলল সিয়া। ব্যান্ডেজ আর ভেষজ ঔষধ এনেছি। জর্জিও কেবল তাকিয়ে রইল, তারপর বলল, এটা তেমন কোনো ক্ষত নয়, একবার বলেছি। তবুও আমি চিকিৎসা করব, বলল সিয়া। আপনি আমাকে রক্ষা করেছেন, আমি আপনার কাছে ঋণী। তোমার কৃতজ্ঞতার প্রয়োজন নেই আমার, এথানা। জর্জিওর ঠোঁটে ক্ষীণ এক কষ্ট স্মৃতি ফুটিয়েছে। তবু সিয়া থামল না। তবে আমার আছে, রাজকুমারী কখনো কারো ঋণ রাখে না। তুমি চলে যাও এখন, গভীর রাতে এভাবে। জর্জিও কথা সম্পূর্ণ শেষ করার আগেই সিয়া বলল, আপনি তো আমার ভাই, আপনার কক্ষে আসতে বাধা কোথায়? তার কণ্ঠে মৃদু বিদ্রূপ, কিন্তু চোখে দৃঢ়তা রয়েছে। জর্জিও দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে গেল। সিয়া তার পাশে গিয়ে বসল আর তার হাতের ওপর জর্জিওর হাত তুলে নিল। আলতো, একেবারে স্নিগ্ধ স্পর্শ, যার ভিতরে ছিল উদ্বেগ, যত্ন এবং কিছু অব্যক্ত আবেগ। এই হাতে আজ আমার জন্য রক্ত ঝরেছে, বলল সে। জর্জিয়া তাকিয়ে রইল, সে কিছু বলল না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল সিয়ার মুখের দিকে। সিয়া নিঃশব্দে ব্যান্ডেজ খুলে ভেষজ প্রলেপ লাগাল। তার স্পর্শ ছিল কোমল, একরকম মায়াময়। জর্জিও মুহূর্তেই চোখ বন্ধ করল, তার ব্যথা যেন হালকা হয়ে এলো। হঠাৎ সে অনুভব করল সিয়ার নিঃশ্বাস যখন ক্ষতের উপর পড়ল, তখন তার শরীর কেঁপে উঠছে বারংবার। সিয়া তার কাটা হাতের উপর হালকা করে ফু দিয়ে দিচ্ছিল, আর সেই উষ্ণ নিঃশ্বাসে কোথাও একটা নরম অনুভূতির ঝাপটা আছে, যা তার কঠিন হৃদয়েও দোলা দিচ্ছে এক মুহূর্তে। ঘুমিয়ে পড়ুন কিংজিওস, ফিসফিস করে বলল সিয়া। জেগে থাকলে ঔষধ কাজ করবে না। এই দুর্গের একমাত্র ভ্যাম্পায়ার জর্জিও, যে রাতে ঘুমায় আর দিনের আলোয় বের হতে পারে। এছাড়া বাকিরা রাতে ঘুমায় না। তবে জর্জিও চাইলে না ঘুমিয়ে থাকতে পারবে রাতের পর রাত, এতে তার কিছুই হবে না। জর্জিও আর কিছু বলল না, চুপ করে রইল। সিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পায়ের শব্দ কক্ষের নিস্তব্ধতায় এক অদ্ভুত ছায়া তৈরি করল। সে দরজার দিকে এগিয়ে গেল, তার স্পর্শ ছেড়ে গেল জর্জিওর হাত থেকে। জর্জিও চুপচাপ তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। দরজার ওপাশে হারিয়ে যাওয়ার পরও কক্ষে রয়ে গেল তার এক টুকরো ঘ্রাণ আর এক নিঃশব্দ উপস্থিতি। জর্জিওর চোখে তখন দ্বন্দ্ব। সে জানে সিয়া তার পরিকল্পনার অংশ, কিন্তু এখন মনে হচ্ছে সব কিছু বদলে যাচ্ছে। এই মেয়েটি তার হৃদয়েও প্রভাব ফেলছে, আর সে জানে এই প্রভাব থেকে বাঁচা কতটা কঠিন। সিয়া বরাবরই ছবি আঁকতে ভালোবাসত। যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে, ঠিক তখনই তার কল্পনার পাখা ডানা মেলে। রাতের নির্জনতা আর কক্ষের নিস্তব্ধতা আর রঙের তুলি, এই ছিল তার আসল সঙ্গী। অনেকদিন পর আজ সে আবার ঢুকেছে তার চিত্রকর্মের ঘরে। চারপাশে দেওয়াল জুড়ে টাঙানো তার আঁকা পুরনো ছবি, প্রতিটাই যেন এক একটা জীবন্ত গল্পের মতোই, স্মৃতি আর স্বপ্নের একত্র রূপ যেন তা। সে ক্যানভাসের সামনে বসে পড়ল, রঙের প্যালেট ছুঁয়ে নিল ধীরে। হঠাৎ করে মনে পড়ে যায় বন ভ্রমণের সেই দিনগুলো। সবুজ পাতার ফাঁকে পড়ে থাকা রোদ, পাতার নড়াচড়ায় আলো ছায়ার খেলা। আজ আবার সে সেই দৃশ্যেরই কিছু টুকরো তুলিতে ধরতে চায়। সিয়ার আঁকার ধরন ছিল আলাদা। সে কখনো আগে থেকে ঠিক করতো না কি আঁকবে সে। তার মনে যা ভেসে আসে, তুলি নিজেই যেন তাকে সেই পথে নিয়ে যায়। আর আজ তাই হলো। রাতের নিস্তব্ধতা, বনের ঘন ছায়া আর এক অদ্ভুত অস্থিরতা ধীরে ধীরে ফুটে উঠছে ক্যানভাসে। সে আঁকতেই থাকলো। একসময় শেষ তুলির আঁচড়টিও টেনে দিল সে। তারপর হঠাৎ চেতনা ফিরে এলো তার। চোখ পড়ল তার আঁকা ক্যানভাসের ওপর। সেই মুহূর্তেই সে স্তব্ধ হয়ে যায়। সে যা এঁকেছে তা সে নিজেও বিশ্বাস করতে পারছে না। ক্যানভাসে ফুটে উঠেছে আজকের দৃশ্যটা, যখন সে আর জর্জিও একসাথে ঘোড়ায় চেপে দুর্গের দিকে ফিরছিল। জর্জিও সেই চোখ জোড়া, সেই একোয়া চোখ দুটো, ঠিক যেমনটা সে আজ অনুভব করেছিল। সেই গভীর চাহনি, সেই প্রশস্ত অথচ প্রগাঢ় দৃষ্টি, আর সেটাই এখন তাকিয়ে আছে ক্যানভাস থেকে তার দিকে। তার হাত কেঁপে উঠল মুহূর্তে। না, এটা
এটা কি করে সম্ভব? সে ফিসফিস করল। তার হৃদয়ে একটা ধাক্কা লাগলো। এটা কি কেবল একটা দৃশ্য, নাকি তার ভেতরের কোনো চেপে রাখা অনুভূতি নিজেই নিজের পথ খুঁজে নিয়েছে? এটা ঠিক না, একদমই না। সে নিজেই নিজের সাথে কথা বলছে, শাসন করছে নিজেকে। সে তো আমার ভাই, সৎ ভাই হলেও ভাই। তার ভেতরের কণ্ঠস্বর আরও কঠোর হলো। এমিলি ভাই যেমন আমার কাছে, তেমন সেও। তাহলে কেন জর্জিওকে নিয়ে এমন ভাবনা? সিয়া চোখ বন্ধ করে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল কিছুক্ষণ, কিন্তু বুকের ভেতরে কেবলই বাড়ছে অস্থিরতা। সে জানে এই অনুভব অনুচিত। না, আমি আর যাব না, তার সামনে আর কখনো দাঁড়াবো না। সে বলে ওঠে দৃঢ় স্বরে, কিন্তু সেই দৃঢ়তার নিচে এক অদ্ভুত টান লুকিয়ে থাকল। তবুও মনে আবারও ভেসে ওঠে সেই চোখ, জর্জিওর চোখ। চোখ দুটো তার বুকের গভীরে যেন ছুরি মেরে যায়। আমি আর যাব না তার সামনে, সে আবার বলল, কিন্তু তার মনে প্রশ্ন থেকেই গেল একটা, এই আকর্ষণ কি সত্যি সে উপেক্ষা করতে পারবে? 2 দিন সময় গড়িয়ে গেছে ইতোমধ্যে। চাঁদের আলোয় ঘেরা প্রাচীন ক্যাসেলটি গভীর রাতে কুয়াশার মাঝে রহস্যে মোড়ানো। কালো পাথরের পুরনো দেয়াল, লতাপাতায় ঢাকা জানালা, আর দূরের টাওয়ারে বসে থাকা কালো কাক, সব মিলিয়ে একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। ক্যাসেলের ভেতর বিশাল হলঘরে অল্প আলো জ্বলছে। সরু জানালাগুলো ভারী পর্দায় ঢাকা, আর দেয়ালে ঝোলানো মোমবাতির আলোয় ঘরের কোণাগুলো আলো অন্ধকারে ডুবে। লাল মখমলের পুরনো আসবাব, ধুলোমাখা চিত্রকর্ম আর চিমনির আগুন মিলিয়ে সব কিছুতে ছড়িয়ে আছে এক রহস্যময় আবহ। হলঘরের পাশেই রয়েছে ডাইনিং টেবিল। রাজা ডোরাথোস, 2 রানী আর রাজপুত্রেরা সেখানে বসে আছে। পরিবেশটা যদিও রাজকীয়, তবুও সবার মুখে এক অদ্ভুত চিন্তা। কিন্তু সেই টেবিলে অনুপস্থিত সিয়া। সেদিনের ঘটনার পর সে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে আর জর্জিওর সামনে যাবে না। রাজা ডোরাথোস চুপচাপ, একদম চিন্তামগ্ন। তিনি জানেন তার কন্যা সহজে কারো কথা শোনে না, কিন্তু এই একরোখা স্বভাবই তাকে বিশেষ করে তুলেছে। ভবিষ্যতের রানী হিসেবে সিয়ার মাঝেই তিনি সম্ভাবনার আলো দেখেন। পর্ব 5। এদিকে জর্জিওর বারবার টেবিলের কোণার দিকে তাকিয়ে থাকলো, যেখানে সিয়া বসে সবসময়। তার মনে হয় চারপাশে সবাই থাকলেও কিছু একটা অনুপস্থিত আছে। ঠিক তখনই দরবারে ঢুকল সেনাপতি ফোর্টিস। নতুন মহারাজ, তার কণ্ঠে উৎকণ্ঠা। রাজ্যের বাইরে প্রজারা ভিড় করেছে, সবাই বেশ চিন্তিত, আর একটি অজানা রোগ ছড়িয়ে পড়েছে। অনেকেই জ্বরে আক্রান্ত হয়েছে আর শ্বাসকষ্টে ভুগছে। জর্জিও দ্রুত উঠে দাঁড়ালো। অতি সত্বর বাহিনী প্রস্তুত করো, আমি বিষয়টা দেখতে চাই। দুর্গের বাইরে গিয়ে জর্জিও দেখতে পায় মশাল আর লণ্ঠন হাতে অসংখ্য প্রজা দাঁড়িয়ে আছে এই গভীর রাতে। তাদের চোখে আতঙ্ক, কিন্তু জর্জিওর উপস্থিতিতে খানিক আশার আলো দেখা গেল সবার মাঝে। তোমরা ভয় পেও না, জর্জিও দৃঢ় কণ্ঠে বলল। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখছি। তোমাদের পাশে আছি আমি এবং আমার রাজ্য। সে ফিরে এসে রাজা ডোরাথোসকে সব জানালো। রাজা তখন বলেন, এই বিষয়ে সিয়াই আমাদের ভরসা। ভেষজ চিকিৎসায় তার জ্ঞান রাজ্যকে আগে উপকার দিয়েছে। রাজার আদেশে তৎক্ষণাৎ ডেনা গিয়ে সিয়ার চিত্রাঙ্কনের কক্ষে প্রবেশ করে। সিয়া তখন আরেকটা ছবি আঁকায় ডুবেছিল, কিন্তু ডেনার কথা শুনেই তার আঁকার হাত থেমে যায়। প্রিন্সেস, মহারাজ আপনাকে ডেকেছেন। রাজ্যে নতুন বিপদ এসেছে, অনেকেই নাকি ইতোমধ্যে অসুস্থ। সিয়ার চোখে এক ঝলক দুশ্চিন্তা নিয়ে বলল, চলো এখনই, সময় নষ্ট করা যাবে না। তার কণ্ঠে তখন এক নতুন দায়িত্ববোধ। নিজের দ্বন্দ্ব ভুলে সে রওনা দিল প্রজাদের পাশে দাঁড়াতে। দুর্গের ভেতর ঢুকতেই সামনে দেখা যায় বিশাল সর্পিল সিঁড়ি, যা উপরের অন্ধকারে মিলিয়ে গেছে একেবারে। কালো পাথরের সিঁড়ির ধাপে ধাপে সময়ের ছাপ স্পষ্ট। লোহার রেলিং ঝুলে রয়েছে অসংখ্য লণ্ঠন। সেই সিঁড়ি বেয়ে নিচে নামছিল সিয়া। সে তখন গাঢ় কালো গাউনে আচ্ছাদিত। তার প্রতিটি পদক্ষেপ যেন এক অনবদ্য মাধুর্য ছড়িয়ে পড়ল। লণ্ঠনের আলো তার মুখে পড়তেই জর্জিও এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সেদিকে তাকিয়ে। তার চোখে তখন কেবল এথানা ছাড়া আর কিছুই ছিল না। মুহূর্তটি একেবারে স্থির, নিঃশব্দ এবং শ্বাসরুদ্ধকর। নিচে নেমে আসলো সিয়া। বাবা, আপনি আমাকে ডেকেছেন? সিয়া বলল উদ্বেগ ভরা কণ্ঠে। হ্যাঁ, রাজা ডোরাথোস বললেন।
রাজ্যে মহামারী দেখা দিয়েছে, চিকিৎসায় তোমার পরামর্শ দরকার পড়বে। সিয়া কিছুক্ষণ ভাবল, তারপর বলল, সব শুনে মনে হচ্ছে এটা কালাশ্বাস নামের এক ভয়ঙ্কর রোগ। এর জন্য নাইট ব্লুম রুট দরকার আমাদের দ্রুত জঙ্গলে যেতে হবে এটা আনতে। হাতে সময় খুব কম। রাজা ডোরাথোস সম্মতি জানালেন। জর্জিও তখন বলল, অ্যাথানা একা যাবে না, তার সঙ্গে থাকবে ফিলিপ আর কয়েকজন দেহরক্ষীরা। সিয়া মাথা নাড়ালো। ঠিক আছে, আমি প্রস্তুত। এই আলোচনার মাঝে ইনেসা আর ইরিয়া নীরবে অসন্তুষ্ট চাহনিতে একে অপরের দিকে তাকালো। তারা বুঝে গেল সিয়া তাদের পথে সবচেয়ে বড় বাধা, কারণ সিয়া সব দিক থেকে দক্ষ, আর তাদের মনে জন্ম নিল প্রতিযোগিতার আগুন। অন্যদিকে রাজ্যের প্রজাদের দেখতে বেরিয়ে পড়ল জর্জিও, সাথে তার ভাই এমিলি আর সেনাপতি ফোর্টিস। আর সিয়া ফিলিপের পিঠে চেপে রওনা দিল অন্ধকার গহ্বর নামের জঙ্গলে। নাইট ব্লুম রুট সংগ্রহ করাই ছিল তার লক্ষ্য। ঘন জঙ্গল, চাঁদের আলো বঞ্চিত পরিবেশ, আর অজানা বিপদের মধ্যেও সিয়া দৃঢ়। তার চোখে শুধুই দায়িত্ববোধ আর দৃঢ় সংকল্প ছিল। এইদিকে জর্জিওর মনও শান্ত নয়। প্রজাদের খোঁজ নিতে গিয়ে বারবার তার মনে পড়ছিল অ্যাথানার কথা। মনে হচ্ছিল যেন কিছু একটা ভুল হচ্ছে। সে বারবার নিজেকে বলছিল, ওকে আমি ছাড়া একা যেতে দেওয়া ঠিক হয়নি। অবশেষে গভীর জঙ্গলের নিস্তব্ধতা ভেদ করে সিয়া এগিয়ে চলল নাইট ব্লুম রুটের খোঁজে। চারপাশে নেমে এসেছে নিস্তব্ধতা, আর চাঁদের আলো গাছের পাতায় ছায়া ফেলছে, এক ভৌতিক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি করছে। সিয়ার চোখে ছিল সংকল্প, এই শেকড় খুঁজে পেলেই বহু প্রাণ রক্ষা পাবে। কিন্তু সে বুঝতে পারল সে অনেকটা এগিয়ে এসেছে জঙ্গলের, আর তার দেহরক্ষীরা অনেকটাই পিছনে পড়েছে। রাজকুমারী! জঙ্গলের পেছন থেকে ভেসে এলো দেহরক্ষীদের উদ্বিগ্ন কণ্ঠস্বর। কিন্তু সিয়ার কোনো উত্তর নেই। কেবল পাখির ডাক আর ঝর্ণার কলধ্বনি ভেসে আসছে, আর মাঝে মাঝে গা ছমছমে নীরবতা। জঙ্গলের ঘন অন্ধকারে একসময় সিয়ার কানে ভেসে এলো একটা হিংস্র গর্জন। দূরে কোথাও একজোড়া চোখ জ্বলজ্বল করছে, গভীর অন্ধকার ভেদ করে তাকিয়ে আছে তার দিকেই। মুহূর্তেই সে বুঝে গেল কিছু একটার উপস্থিতি তার কাছে আসছে। সে ছুটে চলল দিকবিদিক। গাছের ডাল, ঝোপ, কাটা সব ছিঁড়ে পড়ছে তার গাউনের উপর। তার হাঁটু কেটে রক্ত বের হলো, আর তার শ্বাস ধরা ধরা অবস্থায়। কিন্তু তাও সে থামে না। পেছনের আওয়াজটা আরও কাছাকাছি চলে এসেছে। তার গর্জন আর ছায়া যেন ঠিক তার পেছনেই ধাওয়া করছে। অবশেষে এক মুহূর্তে হোঁচট খেয়ে পড়ে গেল সিয়া। মাটিতে পড়তেই সে দেখল তার চারপাশে নিথর দেহ পড়ে আছে, আর সেগুলো তার দেহরক্ষীরা। তাদের শরীর ছিন্ন ভিন্ন, চোখে ফাঁকা হয়ে আছে, আর মৃত্যু মুখে চরম আতঙ্কের ছাপ রয়ে গেছে। ঠিক তার সামনে পড়ে থাকা এক দেহরক্ষীর কাটা মাথা তার চোখের দিকে তাকিয়ে আছে। সেই দৃশ্য যেন মুহূর্তেই তাকে স্তব্ধ করে দিল। গলার শব্দ আটকে গেল তার। তারপর এক বিকট চিৎকারে জঙ্গলের নীরবতা চূর্ণ করে দিল সিয়া। না! প্রকৃতি যেন থেমে গেল তার চিৎকারে, আর আবহাওয়া থেমে একেবারে পাতাও নড়ছে না। হঠাৎ করে আরও কিছু গর্জন ভেসে এলো তার কানে। পাতার মাঝে মৃদু শব্দ, কেউ বা কিছু এগিয়ে আসছে তার দিকেই। তার গাউন ছেঁড়া, হাঁটু রক্তাক্ত, কিন্তু চোখে আবার ফিরে এলো লড়ার জেদ। ধীরে ধীরে শরীরের সব শক্তি একত্রিত করে উঠে দাঁড়ালো। আমাকে উঠতেই হবে, নিজেকেই বলল সে। কণ্ঠস্বর ছিল দৃঢ় কিন্তু মৃদু। একটা অদ্ভুত কালো ছায়া মানুষের প্রাণ শক্তি শুষে নিচ্ছে। সবাই একে মহামারী বলছে, আবার কারো কারো মতে ঈশ্বরের শাস্তি, আবার কেউ বলছে এটা অজানা কোনো অভিশাপ। সবার চোখে মুখে আতঙ্ক। তাদের শেষ ভরসা রাজা জর্জিও, যে নিজেই মুক্তির পথ খুঁজছে তাদের জন্য। জর্জিও, এমিলি আর সেনাপতি ফোর্টিস মেসিডোনিয়ার ইলিরিয়া নামে অঞ্চলে পৌঁছে গেল। সন্ধ্যার অন্ধকারে প্রতিটি ঘরে লণ্ঠনের আলো টিমটিম করছে, আর চারপাশে থমথমে পরিবেশ। মানুষ দিশেহারা, ক্লান্ত মুখে ঘরের আঙিনায় বসে আছে। প্রায় সব পরিবারেই কেউ না কেউ আক্রান্ত। জর্জিও চুপচাপ চারপাশ দেখল। এমিলি আর ফোর্টিসও কিছু বলল না। এই দুঃখ কাতর মানুষগুলোকে বাঁচানো এখন জর্জিওর দায়িত্ব। তারা প্রতিটি ঘরে ঘুরে ঘুরে খবর নিল। সবার চোখে উদ্বেগ, কিন্তু নতুন রাজাকে দেখে একটা আশার আলো দেখা গেল তাদের মাঝে। জর্জিও বলল, আগামীকালের মধ্যেই ঔষধ পৌঁছে যাবে তোমাদের সকলের কাছে। এই প্রতিশ্রুতি শুনে সবার মধ্যে এক প্রকার স্বস্তি মিলল। ঠিক তখনই এক বৃদ্ধার হাত কেটে রক্ত পড়তে শুরু করলো। গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। জর্জিও টের পেল
এমিলির চোখে এক লালচে আভা জেগে উঠেছে। তার দৃষ্টি রক্তের দিকে স্থির। সে যেন নিজেকে ধরে রাখতে পারছে না। জর্জিও সঙ্গে সঙ্গে বুঝে গেল আর এমিলির কাঁধে হাত রাখল। চোখ দিয়ে ইশারা করলো শান্ত থাকতে, কিন্তু ততক্ষণে এমিলির ভেতরে থাকা অন্য সত্তা জেগে উঠেছে। সে নিজের হাত মুঠো শক্ত করে নিজেকে সামলাতে চাইছে। জর্জিও আর দেরি করল না, এমিলিকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। গ্রাম ছাড়িয়ে আসতেই এমিলি আর নিজেকে ধরে রাখতে পারল না, ছুটে চলে গেল জঙ্গলের ভেতরে। জর্জিও এক দৃষ্টিতে তাকিয়ে রইল, জানত এই তৃষ্ণা ক্ষণিকের হলেও ভয়ানক। জঙ্গলের মধ্যে হয়তো কোনো জন্তুর রক্তই এখন ওকে কিছুটা শান্ত করবে। এদিকে সিয়া কোনোভাবে উঠে দাঁড়ালো। তার শরীর নিস্তেজ আর পা যেন চলতে চায় না। হঠাৎ তার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল। ডানার শব্দ আর চাঁদের হালকা আলো মিলেমিশে অরণ্যটা যেন থমকে গেল। বাতাস নিঃশব্দ, কিন্তু দূর থেকে ভেসে এলো ভয়াল এক ডাক জঙ্গলের গভীর থেকে। আর পালাতে পারল না সিয়া, দাঁড়িয়েই চিৎকার করে উঠল, কে আছো? সামনে এসো, মেরে ফেলো আমাকে। এই লুকোচুরি বন্ধ করো এবার। তার কণ্ঠ হারিয়ে গেল নিস্তব্ধতায়। ঠিক তখনই ছায়া থেকে বেরিয়ে এলো দুই বিশাল কালো নেকড়ে। সোনালি চোখে আগুনের মতো জ্বলে তাকিয়ে আছে সিয়ার দিকে, যেন লোককথার কোনো অভিশপ্ত প্রহরী তারা। অরণ্য আরও নিস্তব্ধ হয়ে উঠল। সিয়া চেয়ে রইল, ভয় পেলেও চোখ সরাতে পারল না। ঠিক তখনই নেকড়ে দুটো গর্জন করে উঠল। জঙ্গল কেঁপে উঠল সেই শব্দে। সিয়া ভয়ে চোখ বন্ধ করে নিল। সামনে আসন্ন বিপদ থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইল। নেকড়ে দুটো ঝাঁপিয়ে পড়তে এলো তার দিকে, কিন্তু হঠাৎ তার কোমরের চারপাশে একজোড়া শক্ত হাত জড়িয়ে ধরল তাকে। পরমুহূর্তে সে নিজেকে অনুভব করলো মাটি ছাড়া, আর বাতাসে মিলিয়ে গেল সে। অদৃশ্য এক শক্তি তাকে টেনে নিয়ে গেল নিরাপদ কোনো আশ্রয়ে। সে চোখ খুলে দেখে এক বিশাল গাছের ছায়ায় সে। ভয়ের ঘোরে সে সেই শক্ত হাত দুটো আঁকড়ে ধরে মৃদু স্বরে বলে উঠল, কিং জিওস। কিন্তু মুহূর্তে সে টের পেল এই শরীরের গন্ধ অপরিচিত। এটা জর্জিও নয়। এই গন্ধে আছে অরণ্যের শীতলতা আর এক ধরনের অজানা উপাদান। বিভ্রান্ত হলো সিয়া। সে ধীরে ধীরে সেই পুরুষটির মুখের দিকে তাকালো, আর তার চোখের সামনে ধরা পড়ল এক গভীর হ্যাজেল চোখ, এলোমেলো বাদামি চুল, মুখে হালকা এক চিলতে হাসি, আর অদ্ভুত এক আভা ছড়িয়ে পড়ছে তার চারপাশে। সিয়ার কণ্ঠে কাঁপুনি জড়িয়ে উঠল, কি আপনি? অরিয়ান সার্ফো, পুরুষটি শান্ত স্বরে বলল। তোমার নাম? সিয়া ধীরে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল আর বলল, অ্যাথানাসিয়া ফেভিয়ার, তবে সংক্ষেপে সবাই সিয়া বলেই ডাকে। অরিয়ান হালকা হেসে বলল, সিয়া? বাহ, খুব সুন্দর নাম। তবে এই জঙ্গলে সাহস দেখানো মেয়ের সংখ্যা খুব কম। তবে এখানে সতর্ক থাকাটা জরুরি। সিয়া এক মুহূর্ত থেমে বলল, আমি জানি, কিন্তু আমি এসেছি নাইট ব্লুম রুট খুঁজতে। অরিয়ান চোখে আলো নিয়ে বলল, তারপর? সে ফিসফিস করে বলল, আমাদের রাজ্যে কালাশ্বাস নামে এক মহামারী ছড়িয়েছে। ঔষধ তৈরি করতে এই উপাদান প্রয়োজন। অরিয়ান কিছুটা গম্ভীর হয়ে বলল, তাহলে আমাদের তাড়াতাড়ি এখান থেকে সরে যেতে হবে। ওই মায়া নেকড়েগুলো আবার গন্ধ পেলে আর রক্ষা নেই। সিয়া মাথা নাড়ল, হ্যাঁ, আমার এখনই ফেরা উচিত। অরিয়ান ইশারায় বলল, চলো আমি তোমাকে পৌঁছে দিই। সিয়া বলল, প্রয়োজন নেই, আমি ঘোড়া নিয়ে এসেছি। আর তখনই সিয়ার হঠাৎ মনে পড়ল ফিলিপের কথা। উদ্বিগ্ন হয়ে সে ডাকতে লাগলো, ফিলিপ বলে, কিন্তু কোনো উত্তর নেই, শুধু আছে নিস্তব্ধতা। সে ভাবল ফিলিপ হয়তো বিপদের আঁচ পেয়ে দুর্গে ফিরে গেছে সাহায্য আনতে। অরিয়ান কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তোমার ঘোড়া কোথায়? সিয়ার শান্ত গলায় বলল, সে নিশ্চয়ই খবর দিতে গেছে দুর্গে যে আমি বিপদে আছি। অরিয়ান হালকা হেসে বলল, চলো আমার ক্যারেজেই চড়ো, রাস্তাটা খুব একটা দূরে না। সিয়া জিজ্ঞেস করল, আপনার বাড়ি কোথায়? অরিয়ান রহস্যময় হাসি দিয়ে বলল, এই পথ ধরে ডান দিকে গেলেই আমার ক্যাসেল। পুরনো, নির্জন, কিন্তু নিরাপদ। সে হাত বাড়িয়ে ইশারা করল। সিয়া একটু ভেবে তার সঙ্গে এগুলো। জঙ্গলের শেষ মাথায় এসে দেখতে পেল এক কালো সোনালি অলঙ্করণ করা ক্যারেজ। সামনে শক্তপোক্ত ঘোড়া দাঁড়িয়ে। ক্যারেজের দরজা খুলে দিল অরিয়ান নিজেই, আর সিয়া কোনো দ্বিধা ছাড়াই উঠে বসল, আর পাশেই বসল অরিয়ান। ক্যারেজ চলতে শুরু করলো। বাতাসে ভেসে আসছে জঙ্গলের গন্ধ আর মাঝে মাঝে নেকড়েদের হাওল।
এই রাতে যেন কিছু একটা জানান দিচ্ছে। সিয়া জানালার বাইরে তাকিয়ে ভাবছে, ফিলিপ দুর্গে পৌঁছতে পেরেছে তো। অরিয়ান মাঝে মাঝে তার দিকে তাকায়, কিছু বলতে গিয়ে আবার থেমে যায়। অন্যদিকে দুর্গে জর্জিও, এমিলি আর সেনাপতি ফোর্টিস প্রবেশ করল। ফিলিপ গেটের বাইরে অস্থিরভাবে ঘুরছিল। তখন জর্জিও বিস্ময় বলে উঠল, এটা তো এথানার ঘোড়া, কিন্তু সে একা কেন? তার মানে এথানা ফিরে এসেছে? ফিলিপের চোখে তখন উদ্বেগ, সে কিছু বোঝাতে চাইছে। জর্জিও তার মাথায় হাত রেখে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু ফিলিপের চোখে যেন সতর্কতার ভাষা। ক্লান্ত জর্জিও চিন্তা সরিয়ে রেখে দুর্গের ভেতরে ঢুকে পড়ল। প্রবেশদ্বারে ডোরাথোস দাঁড়িয়েছিলেন। ছেলেকে দেখে বললেন, ফিরে এসেছ পুত্র, প্রজাদের কি অবস্থা? জর্জিও বলল, খুব খারাপ। কালকের মধ্যে ঔষধ না পৌঁছালে পরিস্থিতি ভয়াবহ হবে। কিন্তু এথানা কোথায়? ডোরাথোস উদ্বিগ্ন মুখে বললেন, সে এখনো ফেরেনি। জর্জিও চমকে উঠে বলল, মানে? ফিলিপ তো এসেছে, সে একা ফিরেছে কেন? তাহলে কি এথানা কোনো বিপদে পড়েছে? ডোরাথোসের মুখ থমকে গেল। সবার নিঃশ্বাস যেন আটকে গেল মুহূর্তে। কিন্তু দুর্গের কোণে বসে থাকা হেলেনার চোখে খেলছিল অন্য এক নাটক। মনে মনে ভাবল, যদি সিয়া আর না ফিরে, তবে তাদের পথের বাধা সরিয়ে যাবে। তার ঠোঁটে ফুটে উঠল হালকা এক কঠিন হাসি। সিয়ার এই বিপদই যেন তার জন্য আশীর্বাদ। জর্জিও দ্রুত বেরিয়ে যাচ্ছিল দুর্গ থেকে। চোখে ছিল অদম্য সংকল্প। সিয়া যদি বিপদে থাকে, তবে যেভাবেই হোক তাকে রক্ষা করতে হবে। ডোরাথোস পেছন থেকে বললেন, পুত্র, প্রহরী নিয়ে যাও, বিপদ হতে পারে। জর্জিও বলল, প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট। ঠিক তখনই সে থেমে গেল। প্রধান দরজার সামনে একটি অচেনা ক্যারেজ এসে দাঁড়িয়েছে। ধুলো উঠছে চাকার নিচ থেকে। ক্যারেজ থেকে নামল সিয়া। জর্জিও কিছুটা স্বস্তি পেল, কিন্তু পরমুহূর্তেই তার চোখ পড়ল অন্য একজনের উপর। এক অপরিচিত পুরুষ গম্ভীর মুখে ক্যারেজ থেকে নামল আর সিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। সিয়া সেই অচেনা পুরুষের দিকে তাকিয়ে এক ঝলক মৃদু হাসি দিল, যা জর্জিওর মনে হঠাৎ ঈর্ষার আগুন ধরিয়ে দিল। সে ধীরে ধীরে এগিয়ে এসে জিজ্ঞেস করল, এতক্ষণ কোথায় ছিলে? আর ওটাকে? সিয়া চোখ তুলে বলল, কে? যে তোমাকে এখানে নামিয়ে দিয়ে গেল। জর্জিওর গলায় স্পষ্ট রাগ। ওর নাম অরিয়ান সার্ফো। সিয়া শান্তভাবে বলল। নাম জানতে চাইনি। জর্জিও সপাটে বলল, চেনো তাকে? আজই প্রথম দেখা হলো তার সাথে। সিয়া উত্তর দিল। নাইট ব্লুম এনেছ? জর্জিও সরাসরি জানতে চাইল। সিয়া মাথা নিচু করে বলল, না, আনতে পারিনি। তাহলে এতক্ষণ করছিলেটা কি? জঙ্গলে অচেনা পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছিলে নাকি? জর্জিওর গলায় এবার কাটার মতো শোনালো। এই প্রশ্নে সিয়া কিছুটা কেঁপে উঠল। সে বলল, আপনার মনে হলো না আমি কোনো বিপদে পড়তে পারি? অরিয়ান না থাকলে আমি হয়তো ফিরিয়ে আসতে পারতাম না আজ। জর্জিও কিছুটা থমকে গেল, তারপর নিজেকে সামলে বলল, প্রজারা আজ ভীষণ দুর্দশায় আছে। কালকের মধ্যেই ঔষধ না পৌঁছালে আরও খারাপ অবস্থা হবে। এখনই তোমার আমার সঙ্গে আবার যেতে হবে জঙ্গলে। সিয়া বলল, কিন্তু? কোনো কিন্তু নেই। জর্জিও সোজাসাপটা বলে দিল। প্রজাদের কথা ভেবে শেষে সিয়া সম্মত হলো। ঠিক আছে, চলুন। ঘোড়ায় ওঠার সময় সিয়ার মুখ থেকে অদ্ভুত একটা আহ শব্দ বেরিয়ে এলো। হাঁটুর ক্ষত আড়াল করলেও জর্জিও ঠিকই বুঝে ফেলল। সে বলল, তুমি কি আহত হয়েছ? সিয়া মাথা নাড়ল। না, কিছু না। জর্জিও তাকে ঘোড়ায় বসতে সাহায্য করল, কোমরের চারপাশে হাত রাখল আর বলল, এভাবে বসো, তাহলে গাউন সামলাতে সুবিধা হবে। ঘোড়ার পিঠে বসার পর তারা দুজনেই চুপচাপ হয়ে আছে। বাতাসে ওদের চুল উঠছে। মাঝে মধ্যে সিয়া পেছনে তাকায়, আর তখনই জর্জিওর চোখ আটকে যায় সিয়ার ক্ষত দাগে, যেটা সিয়ার কপালের কাছে, যেটা বলে দিচ্ছে অনেক কথা। জর্জিও আরেকটু নিচু চোখে তাকিয়ে দেখল সিয়ার থুতনির নিচে আরেকটা ক্ষত। শুকনো রক্তে কালচে দাগ পড়ে আছে। দুর্গের আলোয় সেটা প্রথমে চোখে পড়েনি। জর্জিওর মুখ থমকে গেল, ব্রু কুচকে গেল তার। মনে হলো এই মেয়েটিও তার মতো একদম নীরব ব্যথায় ডুবে আছে, কিন্তু কাউকে বুঝতে দিতে চায় না। সিয়া চোখ সরিয়ে নিল, সামনে মুখ ফেরালো, যেন সে নিজের ব্যথা লুকাতে চায়, দেখাতে চায় না কাউকেই। জর্জিও আর কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। ঘোড়ার চলার মাঝে হাওয়ার শব্দে এক অদৃশ্য সেতু তৈরি হলো তাদের মাঝখানে, শব্দহীন অথচ গভীর।
জর্জিও আর সিয়া দুজনেই ঘোড়া থেকে নেমে পড়ল। রাতের অন্ধকার তখন নিরালোক এক গভীরতা হয়ে নেমে এসেছে। আকাশের সব আলো আজ যেন নিভে গেছে। জর্জিও ঘোড়াটাকে শক্ত করে গাছের সাথে বেঁধে দিল, আর সিয়া সামনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে নিঃশব্দ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। জঙ্গলের ভেতর প্রবেশ করতে চারিদিকে একটা গভীর শুনশান নীরবতা নেমে এলো। পায়ের তলায় শুধুমাত্র শুকনো পাতার মর্মর শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। জর্জিও এক হাতে তার তরবারিটা শক্ত করে ধরে রেখেছিল, আর অন্য হাত দিয়ে সিয়ার হাতটা শক্ত করে ধরে এক টান মারল আর মৃদু কণ্ঠে বলল, আমার কাছাকাছি থাকো, এখানে একা একা চলা নিরাপদ নয়। সিয়া প্রথমে একটু একটু ইতস্তত বোধ করল, কিন্তু তার চোখে ভয়ের লেশমাত্র ছিল না। সিয়া মৃদু মোলায়েম স্বরে বলল, আমি ভয় পাচ্ছি না। আর তখনই জর্জিও গম্ভীর স্বরে বলল, ভয় পাওয়ার সময় এখনও আসেনি। সিয়া কোনো উত্তর দিল না। তারা দুজনেই ধীরে ধীরে জঙ্গলের গভীর থেকে গভীরে এগিয়ে যেতে লাগলো। তাদের চারপাশে অন্ধকার ঘনিয়ে এলেও সিয়ার পায়ের নুপুরের শব্দের আলোড়ন সেই অন্ধকারকে বিদীর্ণ করে দিল। অদূরে শোষ বাতাসের তীব্র ঝাপটায় গাছের পাতা ডালসহ ঝাঁকুনি খেতে লাগলো। মাইলখানেক দূরে ছড়ানো সারি সারি গাছের ফাঁকে ফাঁকে কয়েকটা কাক একসাথে অস্বস্তি কণ্ঠে ডাকছিল। সিয়া একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, তারপর কিছুটা চাপা উৎকণ্ঠায় প্রশ্ন করল, আমাদের কি এই সময় জঙ্গলে আসাটা উচিত হয়েছে? জর্জিও একবার সামনে বাড়িয়ে থেমে গেল। তার চোখে তীব্র এক স্থিরতা ফুটে উঠল, যা বলে যায় পিছিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। জর্জিও গলা একটু চওড়া করে বলল, জর্জিও মিয়াউলিস কখনো সময় দেখে চলে না, সময় তাকে দেখে চলে। সিয়া আর কোনো প্রত্যুত্তর না করে পাশাপাশি হাঁটতে থাকলো। এই জঙ্গলের গভীরে প্রবেশ করা তাদের একমাত্র লক্ষ্যই হলো নাইট ব্লুম রুট, যা এক রহস্যময় ফুলের শেকড়। এই ফুলের সৌন্দর্য যেমন অতুলনীয়, তেমনি ক্ষমতাও এর প্রখর, যা একজন মানুষের জীবন বাঁচাতে পর্যন্ত সক্ষম। সিয়া চোখ টান টান করে চারপাশে নজর রাখছিল। তার মনে তখনও চলছিল এক প্রকার আশঙ্কা। হাঁটতে হাঁটতে তার পায়ের নিচে ভেজামাটির ক্ষীণ একটা শব্দ হচ্ছিল, যা জঙ্গলের নিস্তব্ধতাকে আরও গাঢ় করে তুলছিল। জর্জিও ঠিক তার পেছনেই ছিল। তার চোখে ছিল সতর্কতা, একদিকে সিয়াকে রক্ষা করা, আবার অন্যদিকে খোঁজ চলছিল সেই ফুলের। এই নাইট ব্লুম দেখতে কেমন? নিচু স্বরে সে প্রশ্নটা করল, যাতে করে শব্দে জঙ্গলের রহস্য নষ্ট না হয়। চাঁদের আলোয় ওটা ঝলমল করবে, পাতার ফাঁক গলে আলো পড়লে অন্ধকারে আলো দেখা যাবে। সিয়ার গলায় ছিল একরকম মুগ্ধতা, যেন সে আগে থেকেই ফুলটার সৌন্দর্য অনুভব করেছে। অবশেষে অন্তত একটা বিষয় ঠিক বলতে পেরেছ। জর্জিও হালকা ব্যঙ্গ মেশানো হাসি দিয়ে কথাটা বলল। সিয়া পেছনে না তাকিয়েই বলল, যদি ফুলটা না পাই তাহলে প্রজাতির প্রাণ বাঁচবে না, আর সেটা আমি মেনে নিতে পারবো না। কিছু দূর গিয়ে হঠাৎ তারা দেখতে পেল পাতার ফাঁক গলে পড়া চাঁদের আলোয় এক ঝলক ঝিলিক দেখা যাচ্ছে। সিয়া তখন থেমে গিয়ে বলল, আমার মনে হচ্ছে আমরা ফুলের কাছাকাছি চলে এসেছি। শুনছিলেন অ্যাথানাসিয়া গল্পের পর্ব 1 থেকে পর্ব 5। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।